How much money is enough for you? ইনশাল্লাহ বাংলাদেশে চলার মতো একটা মানুষের ফ্যামিলি প্লাস একটা হেলদি লাইফস্টাইল লিড করার মতো যতটুকু দরকার। আপনি কি স্ক্যামিং করতেছেন কোনো? আমি আসলে একজন প্রোডাক্ট ডিজাইনার। আপনার কি মনে হয় এই মুহূর্তে যারা ফ্রিল্যান্সিং আসতেছে বা ফ্রিল্যান্সিং করতেছে তাদের ফাইবার আপওয়ার্কে না দৌড়ে যাওয়া উচিত? আপনি ফাইবার আপওয়ার্কে যখন আওয়ারলি রেটে কাজ করবেন $20-25 আপনার আওয়ারলি রেট, আপনি যখন ওইটা দিয়ে মাল্টিপ্লাই করবেন 5-6 ঘন্টা, আপনার কাছে মনে হবে যে আমি তো এই কয়েক ঘন্টা কাজ করলে টাকা কামাইতে পারবো এত। মার্কেটে এই মুহূর্তে ফ্রিল্যান্সিং পডকাস্ট আর ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিলে শয়ে ভিডিও চলে আসবে। ভাইয়ের ভিডিও আছে, রাফায়েত ভাইয়ের ভিডিও আছে, মাসে 1 কোটি টাকা কামান, মাসে 10,000 টাকা কামান। এমনও লোক আছে, আমি আপনার সাথে দিন কনভারসেশন করতেছি, আপনি নিজেই বলতেছিলেন টিনের বাসায় বসে 500 টাকার মাউস হাতে নিয়েও বলতেছে আমি বাসে 1,00,000-1,50,000 টাকা কামাই। তাইলে বিহাইন্ড দ্য সিনটা কি হয় আসলে? আমাকে ফার্স্টে বুঝতে হবে যে হোয়াট ইজ ইউনিভার্সাল ট্রুথ। পুরা দুনিয়ার একটা ইকোসিস্টেম বছরের পর বছর কিভাবে কাজ করে আসতেছে। সবাই খালি নিজের ফানেলটা ক্রিয়েট করতেছে। 95% ফ্রিল্যান্সারই তাদের লাইফের গোল কখনো ফ্রিল্যান্সার হওয়া ছিল না। সো এই প্রসেসে যতদিন আমরা আগাবো ততদিন পর্যন্ত স্ক্যাম ঠেকানোর কোনো ওয়ে নাই। আমি মনে করি নলেজ এখন সবকিছু না। এডুকেশন আপনাকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। So, আপনার কাছে কি মনে হয় হার্ড ওয়ার্কিং মানে কি? আমার মোটিভেশনটা ওইটা কাজ করে যে আমি যতদিন আমার 100% দিতে পারতেছি আমি দিয়ে যাব। ডাজেন্ট ম্যাটার এইটাতে আমার $500 আসুক আর $5,000 আসুক। ইমরান ভাই, আপনি কত টাকা কামান? ইনশাল্লাহ বাংলাদেশে চলার মতো একটা মানুষের ফ্যামিলি প্লাস একটা হেলদি লাইফস্টাইল লিড করার মতো যতটুকু দরকার আল্লাহর অশেষ রহমত। আরো মানে কত টাকা বলেন না? আনুমানিক লাইক 2 years এগোর কথাও যদি বলি তাহলে 1 lakh প্লাস USD পার মান্থ? পার মান্থ না, Per month. পার ইয়ার। পার ইয়ার। আচ্ছা, তাহলে তার মানে এই মুহূর্তে অ্যারাউন্ড অন্তত পক্ষে হইলেও 2-2.5 কোটি টাকা তো হবে। এটা হয়তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অথবা আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখলেই বলা যাবে। আমিও এটা সচরাচর চেক করি না, কারণ হয় এটা আমাকে অনেক বেশি মোটিভেটেড করবে, নয়তো ডিমোটিভেটেড করবে। বাট ইয়া আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড গোয়িং। এই যে মানে আর্নিংটা করতেছেন পার মান্থ অ্যারাউন্ড কত টাকা মতো আসতেছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে? আমার কাছে মনে হচ্ছে যে $10,000 আশেপাশে। কিভাবে কামাইতেছেন? আপনি কি স্ক্যামিং করতেছেন কোনো? না, স্ক্যামিং করার মতো অত সুদিন বা দুর্দিন কোনোটাই সবাই পারতেছে না কেন? সবাই পারতেছে না কেন? সবাই পারতেছে, হয়তো অনেকে পারতেছে বলতেছে না, অ্যান্ড অনেকের হয়তো ওই ভিশনটা বা গোলটাও নাই যে আমার এত টাকা ইনকাম করতে হবে। কারণ আমি যখন স্টার্ট করছি আমার কখনো মনে হয় নাই যে আমার এত টাকা ইনকাম করা দরকার, বাট এখনো মনে হয় না যে আমি এনাফ ইনকাম করতেছি। আমার মনে হয় আমি আরো করতে থাকি। সো এক একজনের ভিশনটা এক এক রকম। হয়তো কেউ 1 লাখ টাকা ইনকাম করেও অনেক বেশি হ্যাপি, আবার অনেকে হয়তো 10 লাখ টাকা ইনকাম করেও হ্যাপি না, মনে হচ্ছে আরো ইনকাম করা দরকার। আমার কাছে মনে হয় কত টাকা ইনকাম করা দরকার, কে কত করতেছে, এই জিনিসটা আসলে সাবজেক্টিভ, পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার ক্ষেত্রে আমার গোল ডিফারেন্ট, আমি যেভাবে করতে চাই আমার যত টাকা গোল ওই জিনিসটা ডিফারেন্ট, এবং এই জন্য হয়তো আমি করতেছি। বাট আরেকজনের ক্ষেত্রে এটা আরেক রকম হইতে পারে। কি করতেছেন যে এত টাকা কামাচ্ছেন? আমি আসলে একজন প্রোডাক্ট ডিজাইনার। সো কারেন্টলি এলসা স্পিক নামে একটা ইংলিশ লার্নিং অ্যাপে অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আছে। সো হোয়াট ইজ এলসা? এলসা কি জিনিস? এলসা মূলত একটা ইংলিশ লার্নিং অ্যাপ। সো এলসা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ AI বেসড ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ। আমাদের প্রায় 60 মিলিয়ন প্লাস ইউজার আছে। সো এই জায়গায় আমি অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার হিসেবে কাজ করছি, এবং অলমোস্ট আমার 3.5 বছরের মতো আমি এলসার সাথে কানেক্টেড, অ্যান্ড এর আগে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত ছিলাম। 60 মিলিয়ন ইউজার কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড নাকি বাংলাদেশে? না, 60 মিলিয়ন ইউজার পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আমরা 193টা প্লাস দেশে আমাদের ইউজার আছে, এবং বাংলাদেশে আমাদের অত একটা ইউজার নেই। জাস্ট কয়েক মাস আগেই আমরা বাংলাদেশে এলসাকে অফিসিয়ালি লঞ্চ করছি। কিভাবে কানেক্ট হলেন? মানে এত মানে স্টোরিটা কি ছিল? এত সহজে হয়ে গেছে সবকিছু? তাহলে তো অনেক বছর আগের ঘটনায় ফিরে যেতে হবে। সো আমি ফার্স্ট হচ্ছে কি, যখন আমার স্কুলে আমার SSCর আকাক দিয়ে আমার ল্যাপটপ ছিল, সো সেই ল্যাপটপে আমি ট্রাই করতাম যে ফটো এডিটিং কিভাবে করা যায়, লাইটরুমে ফটো এডিটিং, অথবা তারপর গ্রাফিক ডিজাইনের সাথে পরিচিত হই যে ফ্লায়ার, ব্রুশিয়ার এগুলো কীভাবে বানানো যায়। বাট কোনো জিনিসই অতটা ইন্টারেস্ট ফিল করতেছিলাম না। সো অনলাইনে ঘাটাঘাটি করতে করতে UI UX ডিজাইনের সাথে পরিচিত হই, এবং একটা সময় দেখি যে UI UX ডিজাইন হচ্ছে আসলে একটা ওয়েবসাইট ডিজাইন করা ডেভেলপমেন্টের আগে। সো আমি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন করে দিচ্ছেন, ওইটার বেসিসে আমার ওয়েবসাইটটা পরে ডেভেলপার বিল্ড করতেছে। মানে থামাইলাম ভাইয়া, কার জন্য করতেছিলেন এবং মানে শুরুটা কিভাবে হলো এবং বুঝলেন কিভাবে যে UI UX আপনার নিতে হবে? প্রথম কথা হচ্ছে কি যে আমি অনলাইনে প্রচুর বেশি ঘাটাঘাটি করতাম, এবং ঘাটাঘাটি করতে করতে ফ্রিল্যান্সিং টার্মটার সাথে পরিচিত হই। এরপর আসলে ঘাটাঘাটি করতে থাকি ফ্রিল্যান্সিংয়ের কী কী জিনিস আছে, কী কী ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং করা যায়। সো গ্রাফিক ডিজাইন ছিল ওয়ান অফ দ্যাম।
সো যেহেতু আমি ফটো এডিটিং নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতাম, পরে দেখতাম যে এইটাও একটা ফ্রিল্যান্সিং স্কিল এবং এটা দিয়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। সো পরে যখন দেখলাম যে না, এই গ্রাফিক ডিজাইন বা ফটো এডিটিং এই জিনিসটা তত একটা ইন্টারেস্ট ফিল করছি না, তখন আমি আসলে গুগল ইউটিউবে সার্চ দিতে থাকি যে আরও কি কি ডিফারেন্ট ওয়ে আছে ফ্রিল্যান্সিং এর ভেতর থেকে। এটা কত সালের কথা? এইটা আমি বলবো যে 2019-20 কথা। আমি তখন হচ্ছে গিয়ে দেখতেছিলাম যে কি কি প্ল্যাটফর্ম আছে ফ্রিল্যান্সিং এর এবং ওই প্ল্যাটফর্মে কোন কোন জবগুলো চলতেছে। সো দেন আমি যখন কয়েকটা জবের লিস্ট পাই, যেমন ডিজিটাল মার্কেটিং ছিল, ভিডিও এডিটিং ছিল, গ্রাফিক ডিজাইন ছিল, সো আমি তখন দেখা যায় যে ওই ঘাটাঘাটি করতে করতে ইউআই ইউএক্স এর সাথে পরিচিত হই। কেন মনে হলো যে ফ্রিল্যান্সিংই করতে হবে? আমার কাছে মনে হয়েছে কারণ আমি তখন স্টুডেন্ট ছিলাম এবং পড়ালেখায় অত বেশি ভালো ছিলাম না। সো আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি পড়ালেখায় ভালো না, সো আমি রেজাল্টের উপর আসলে ডিপেন্ড থাকতে পারি না যে একটা সময় আমার খুব ভালো রেজাল্ট আসবে অ্যান্ড দেন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে জব করব। সো নিজের ভেতর ওই ইনসিকিউরিটিটা ছিল। তখন কিসে পড়তেন যখন? তখন আমি আসলে ক্লাস 9-এর শেষের দিকে। সো ক্লাস 10-এ উঠার পরে মনে হইলো যে না, আসলে আমি যেভাবে পড়ালেখা করতেছি বা আমার পড়ালেখার প্রতি যে মনোযোগ, হয়তো আমার ক্লাস 10-এ A+ আসবে না। অ্যান্ড তখন একটা মিথ ছিল সোসাইটিতে যে A+ না পাইলেই সে আসলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না, জব পাওয়াটা অনেক বেশি টাফ। সো আমার কাছে তখন মনে হচ্ছে যে না, আমার আসলে মনে হয় পড়ালেখার উপর, সার্টিফিকেটের উপর ডিপেন্ডেন্ট থাকা ক্যারিয়ারের জন্য রিস্ক হবে। সো আমি চাচ্ছিলাম যে কীভাবে আসলে আদার ওয়েতে আমি ইনকাম করতে পারি যে জায়গায় আমার সার্টিফিকেট ম্যাটার করবে না। এবং যেহেতু আমি অনেক ছোট ছিলাম তখন, তো স্বাভাবিকভাবেই আমি বাইরে গিয়ে জব খোঁজা বা বাইরের কোনো একটা জব, এটা ফ্যামিলি থেকেও অ্যালাউ করবে না, প্লাস করতেও পারবো না। সো এই জন্য আমার যেহেতু একটা ল্যাপটপ ছিল, ইন্টারনেট কানেকশন ছিল, আমি ঘাটাঘাটি করতে থাকি এইটাকে পুঁজি করে আমি কি করতে পারি। সো তখনই আসলে ফ্রিল্যান্সিং টার্মটার সাথে পরিচিত হই। সো মূলত এই যে আমি বাসা থেকে আমার ফ্যামিলি অ্যালাউ করবে না, আবার হচ্ছে আমার নিজের একটা ডিফারেন্ট কিছু করা উচিত, কারণ আমার এডুকেশনের উপর বা রেজাল্টের উপর আমার কনফিডেন্ট নাই, ওই জায়গা থেকে ফ্রিল্যান্সিংকে খুঁজে বের করা। এবং পরে মনে হইলো যখন ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতাম, অনেক বেশি ফ্রিডম, বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করা, অনেক আর্ন করার সুযোগ, ঘরে বসেই সব কিছু, তখন মনে হইলো যে না, আমার এই সময়টায় হয়তো আমি এইটা ট্রাই করে দেখতে পারি। তো প্রথমে যখন ফ্রিল্যান্সিংয়ে আসলেন, সো কত সময় লাগছিল ফ্রিল্যান্সিংয়ে আসার পরে ফার্স্ট ক্লায়েন্ট পাইতে, এবং কিভাবে পাইছিলেন ফার্স্ট ক্লায়েন্টটা? এদিকে আমি খুব লাকি ছিলাম। সেটা হচ্ছে আমি যখন ফ্রিল্যান্সিং টার্মটার সাথে পরিচিত হই এবং যখন দেখলাম কয়েক মাস ধরে যে গ্রাফিক ডিজাইন ভালো লাগছে না আমার, এবং ইউআই ইউএক্স টার্মসের সাথে পরিচিত হই, সো আমি 4-5 মাস যখন ইউআই ইউএক্স প্র্যাকটিস করতেছিলাম ফেসবুক ইউটিউবে দেখে, তখনই মনে হইলো আমার কাছে যে এইটা সামথিং যেটা আমি অনেক বেশি পছন্দ করা শুরু করছি এবং এনজয় করি। এবং আমি প্রতিনিয়ত ডিজাইন প্র্যাকটিস করতাম এবং প্র্যাকটিস করার পরে বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল, বিহ্যান্স, ড্রিবল, ওই জায়গায় আমি আমার কাজের যে কাজগুলো আমি করতেছি অ্যাজ এ পোর্টফোলিও হিসাবে আপলোড করতাম। এবং বাংলাদেশের ফেসবুকে বিভিন্ন গ্রুপ ছিল, ওই গ্রুপে আমি জয়েন হইলাম এবং পোস্ট করা শুরু করলাম আমার কাজ ফিডব্যাক নেওয়ার জন্য। সো ওই জায়গা থেকে একজন আমার কাজ দেখার পর, বাংলাদেশে একটা এজেন্সি দ্য ঢাকা ডিজিটাল, সো ওরা আমাকে রিচড আউট করে এবং আমি ফ্রিল্যান্সিং শেখার শুরু করার 6 মাস পরই আমি আমার ফার্স্ট একটা জবে ল্যান্ড করি, 8,000 টাকা স্যালারি, বাংলাদেশের একটা এজেন্সিতে। সো এই জিনিসটা কি জব ছিল? এইটা ইউআই ইউএক্স। সো তখন কি ইউআই ইউএক্স শিখে গেছিলেন নাকি? না, তখন আমি শিখিনি। তখন আমার কাছে মনে হয় যে জাস্ট আমার 10-15% নলেজ আছে ইউআই ইউএক্স এর উপর। 8,000 টাকা স্যালারি দিত মাত্র। হ্যাঁ, অ্যান্ড তখন যে জিনিসটা হয় যে আমার নলেজ ইউআই ইউএক্স এ খুব কম ছিল, বাট বাংলাদেশের মার্কেটে প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটেও তখন অত বেশি ইউআই ইউএক্স ডিজাইনার ছিল না। এখন বাংলাদেশে ইউআই ইউএক্স ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন অনেক বেশি পপুলার, বাট তখন এটা এতটা পপুলার ছিল না। এখন যেমন ঘরে ঘরে গ্রাফিক ডিজাইনার, তখনও ঘরে ঘরে গ্রাফিক ডিজাইনারই ছিল, বাট এখন গ্রাফিক ডিজাইনারের পাশাপাশি ইউআই ইউএক্স ডিজাইনারও আপনি পাবেন ঘরে ঘরে, বাট তখন এটা ছিল না। এটা খুবই একটা ইউনিক অ্যান্ড আনকমন একটা স্কিল ছিল, অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে। তখন আমি যেটা দেখতাম যে হাতে গোনা কয়েকজন প্রফেশনাল ইউআই ইউএক্স ডিজাইনার ছিল। সো যেহেতু আমি ইউআই ইউএক্স ডিজাইন যা শুরু করছি এবং মার্কেটে একটা গ্যাপ আছে, সেরকম স্কিলড ইউআই ইউএক্স ডিজাইনার নাই, তাই ছোট ছোট যে কোম্পানি বা এজেন্সি ছিল ওদের কাজের জন্য ওরা ইউআই ইউএক্স ডিজাইনার খুঁজে পাইতো না, কারণ যাদের একটু এক্সপিরিয়েন্স আছে বা এক্সপার্ট লেভেলের বড় বড় কোম্পানি এজেন্সি ওদেরকে হায়ার করে নিয়ে যেত। সো কোম্পানির কাছে হচ্ছে ওরা স্কিলড পিপল পাচ্ছে না, আর আমি জাস্ট শুরু করলাম, বাট লাকিলি আমি একটা ইউনিক ক্যারিয়ার পাথ থেকে শুরু করছি। সো এই জন্য ওই কোম্পানিটা আমার দেখা যায় নলেজ খুবই কম ছিল, আমি জাস্ট স্টার্ট করছি, বাট ওরা আমাকে 8,000 টাকায় হায়ার করে নেয়, কারণ ওদের একজন দরকার ছিল। এরপর ফ্রিল্যান্সিং এ কিভাবে মানে টার্ন হইলেন? হ্যাঁ, সো আমি যখন প্রথম জবটা পাই,
সো জবটা পাওয়ার পর ওই সময় একটা ক্লাস 10-এর স্টুডেন্টের জন্য 8,000 টাকা মাসেও অনেক কিছু ছিল, এবং আমি তখন মনে হইতো যে আমার যা যা ইচ্ছা আমি সব কিছু করতে পারতেছি। সো আমি অনেক হ্যাপি ছিলাম এই 8,000 টাকায়। বাট আমি কন্টিনিউয়াসলি আমার গোলটা তো ছিল ফ্রিল্যান্সিং করা, ডলার আয় করা, বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করা। আমি আমার গোলে ফোকাস ছিলাম। আমি ওই জবের পাশাপাশিও আমি প্র্যাকটিস করতে থাকতাম, অনলাইনে আমার কাজগুলো পাবলিশ করতে থাকি বিভিন্ন পোর্টফোলিও সাইজে সোশ্যাল মিডিয়াতে। এবং আমি ওই জব 3 মাস কন্টিনিউ করার পরেই আমি আমার প্রথম একটা ইউএস বেস ক্লায়েন্ট পাই ড্রিবল প্ল্যাটফর্ম থেকে। এটা একটা পোর্টফোলিও বেস প্ল্যাটফর্ম, এবং $150 এর একটা প্রজেক্ট আমি তখন পাই। সো যখন আমি $150 প্রজেক্টটা পাই, তখনও আমার মনের ভিতর কাজ করতেছিল আমি কি কাজটা শেষ করতে পারবো না। আচ্ছা, এটা কোন প্ল্যাটফর্মে পেয়েছিলাম, কত সালে? এইটা হচ্ছে কি আমি ড্রিবলে পাইছিলাম, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে 2020-এর শেষের দিকে। সো তখন হচ্ছে গিয়ে আমার ভেতর লাগে যে আচ্ছা, কোন দেশের ক্লায়েন্ট ছিল এটা ইউএস এর ক্লায়েন্ট। সো আমার কাছে মনে হয় যে আমি ক্লায়েন্ট পাইলাম, বাট আজও কি কাজটা করতে পারবো নাকি, অথবা পেমেন্টটা পাবো নাকি। বাট যখন আমি $150 পেমেন্টটা পাইলাম, তো তখন আমার কাছে মনে হইলো যে আসলে তো আমি আমার 2-3 মাসের যে 8,000 টাকার স্যালারি, সেটার পুরোটা একবারে পেয়ে যাচ্ছি 1 সপ্তাহের একটা কাজ করে। সো তখন দেখা যায় আস্তে আস্তে এই যে আমার যে জবটা ছিল 8,000 টাকার স্যালারি, এটার উপর থেকে মন উঠতে থাকে যে আমি আল্লাহ সারা মাস এত বেশি পরিশ্রম করে কাজ করে 8,000 টাকা পাচ্ছি, বাট এই জায়গায় তো আমি 1 উইকে এর ডাবল ট্রিপল পাচ্ছি। সো তখন হচ্ছে কি আমি আবার জবটা কোয়াইট করি, এবং আমার ফুল ফোকাস তখন দেই যে কীভাবে আমি বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি। এবং যেহেতু আমি আমার এই পোর্টফোলিও সাইড থেকে ফার্স্ট ক্লায়েন্ট পাই, আমি এই পোর্টফোলিওতে আরও অনেক বেশি সিরিয়াস হওয়া শুরু করি, এবং এরপর থেকে রেগুলারলি আমি এই পোর্টফোলিও থেকেই ক্লায়েন্ট পাই। আমার ফ্রিল্যান্সিং জার্নিটা যতটুকুই ছিল, আমি এই জার্নিটায় কখনো কোনো মার্কেট প্লেস, ফাইবার বা আপওয়ার্ক এরকম কোনো মার্কেট প্লেস আমার ট্রাই করা লাগে নাই বা দরকারও পড়ে নাই, কারণ আমার পোর্টফোলিও থেকে অনেক বেশি ক্লায়েন্ট আসতে থাকে। থাউজেন্ডস অফ ডলার এই যে কামাচ্ছেন, বা যদি বাংলাদেশি টাকায় বলি, মানুষ ডলার বললে একটু বেশি ফ্যান্সি ওয়ার্ড শোনায়, যদি আমি বাংলাদেশি টাকা বলি কোটি টাকা যে কামাচ্ছেন, ঠিক আছে, পুরো জিনিসটা কোনো মার্কেট প্লেসে না, লাইক মানে আমি বুঝাচ্ছি ফাইবার আপওয়ার্কে না, পুরো জিনিসটা হইতেছে আপনার পোর্টফোলিওর মাধ্যমে, এবং হচ্ছে কি ওই যে বিহান্স, ওই যে গুলোর মাধ্যমে। হ্যাঁ, কি নাইস। তো মানে কেন মনে হচ্ছে যে লাইক ফাইবার আছে এখন, আপওয়ার্ক আছে এখন, ফাইবার আপওয়ার্কে না যে মানুষ যেটা ভাবে, যতক্ষণ পর্যন্ত আমি পডকাস্টটা শুরু করছি ম্যাক্সিমাম মানুষ এটাই ভাবছে যে হয়তো ফাইবার আপওয়ার্কে কাজ করছেন, এই জিনিসটা পুরোটা করছেন। বাট এই জিনিসটা কিভাবে হইলো যে ওইখান থেকেই করতেছেন আপনি? এবং আপনার কি মনে হয় এই মুহূর্তে যারা ফ্রিল্যান্সিং আসতেছে বা ফ্রিল্যান্সিং করতেছে, তাদের ফাইবার আপওয়ার্কে না দৌড়ায় ওইখানে যাওয়া উচিত, আপনি যেখানে করতেছেন? আমি বলবো যে আমার ক্ষেত্রে তখন অনেক লিমিটেশন ছিল। আমি অবশ্যই হয়তো ফাইবার আপওয়ার্কের দিকেই যেতাম, কারণ আমি যখন আস্তে আস্তে ফ্রিল্যান্সিং নিয়ে রিসার্চ করা শুরু করি, এই টার্মটার সাথে পরিচিত হই, তখনই আমি ফাইবার আপওয়ার্ক সম্পর্কে জানি। বাট আমার লিমিটেশন ছিল তখন, আমার পাসপোর্ট ছিল না, এনআইডি কার্ড ছিল না, এবং ব্যাংক অ্যাকাউন্ট ছিল। এগুলো কেন লাগে? ফাইবার আপওয়ার্কে আপনার তো প্রোফাইল ভেরিফিকেশন করতে হয়, যে জায়গায় আপনার পার্সোনাল আইডেন্টিটি ডকুমেন্ট সাবমিট করতে হয়। সো আমার কোনো ডকুমেন্টই ছিল না। সো ওই জন্য আমার জন্য ফাইবার আপওয়ার্ক তখন ডিফিকাল্ট ছিল ওই জায়গায় এন্টার করা। সো আমার জন্য যেটা ইজি ওয়ে ছিল, আমি সেই দিকেই ফোকাস দেওয়া শুরু করি, এবং আলহামদুলিল্লাহ ওই জায়গাগুলো থেকেই দেখা যায় আমার ক্লায়েন্ট আসা শুরু হয়। এবং এরপর ওই জায়গার ক্লায়েন্টেরই এত চাপ থাকে যে আমার কখনো ওই মার্কেট প্লেস নিয়ে চিন্তা করা লাগে না। এখন নতুন যারা আছে এদের ক্ষেত্রে আমি বলবো যে না, ফাইবার আপওয়ার্ক অবশ্যই একটা ভালো প্ল্যাটফর্ম, বাট ফাইবার আপওয়ার্কে যেটা হয়, আপনি আপনার ক্যারিয়ারের আর্লি স্টেজে যখন এই প্ল্যাটফর্মগুলোতে চলে যান, তখন আস্তে আস্তে যখন সাকসেস পাওয়া শুরু করেন, ক্লায়েন্ট আসতে থাকে, আপনি ফুল ফোকাসড ওই দিকে হয়ে যান, কারণ মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। আপনি যখন দেখবেন একটা জায়গা থেকে আপনার টাকা আসতেছে, আপনার মনে হবে সব এফোর্ট আমি এই দিকেই দিই। সো এর ফলে যেটা হয়, আপনার যে পোর্টফোলিও বিল্ডিং বা আপনার পার্সোনাল একটা প্রেজেন্স বিল্ড করা, যে না আমি এই স্কিলটা পারি, অথবা লার্ন করা, স্কিল গ্রো করা, এই জিনিস থেকে আপনি সরে আসেন। আমি যদি আজকে বলি যে একটা পার্সোনাল পোর্টফোলিও বানাইতে আপনার হয়তো উইকলি অ্যাভারেজ 5 to 6 আওয়ার স্পেন্ড করা লাগবে প্রথম অবস্থায়। কত? কাজের পাশাপাশি আমি একটা পার্সোনাল পোর্টফোলিও বিল্ড করতে উইকলি 5-6 ঘন্টা দিচ্ছি। ও আচ্ছা। 5-6 ঘন্টা শুনতে মনে হয় যে না খুবই একটা মিনিমাম টাইম, আমি প্রতিদিন 1 ঘন্টা করে দিলেও হবে। বাট দিন শেষে যেটা হয়, আপনি ফাইবার আপওয়ার্কে যখন আওয়ারলি রেটে কাজ করবেন, $20-25 আপনার আওয়ারলি রেট, আপনি যখন ওইটা দিয়ে মাল্টিপ্লাই করবেন 5-6 ঘন্টা, আপনার কাছে মনে হবে যে আমি তো এই কয়েক ঘন্টা কাজ করলে টাকা কামাইতে পারবো এত। এখন মানে তখন আর ফ্রিতে কাজ করার, নিজের জন্য কাজ করার মোটিভেশনটা থাকে না। সো আর্লি ক্যারিয়ারে এইসব মার্কেট প্লেসে ঢুকে গেলে এই একটা সমস্যা হয়, এবং এরপরে ফিউচারে সমস্যাটা আরও বড় হয় কি, আপনি 3 বছর টানা কাজ করলেন ফাইবার আপওয়ার্কে, এরপর কোনো এক কারণে যদি আপনার প্রোফাইল ব্যান হয়ে যায়,
এরপর আপনি কিভাবে নেক্সট শুরুটা করবেন? না বানাইছেন আপনি পোর্টফোলিও, না আপনি বানাইছেন পার্সোনাল ব্র্যান্ড, আপনার ছিল এক ফাইবার আপওয়ার্ক যেখান থেকে ক্লায়েন্ট আসতো আর্নিং করতেন, ওইটা গেল ব্যান হয়ে। সো এখন আপনার আবার জিরো থেকে শুরু করা লাগবে। ব্যান কেন হইলো? ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট তো নর্মালি আপনি যদি ফাইবার আপওয়ার্কের যে কমিউনিটি আছে বাংলাদেশের গ্রুপগুলো ওই জায়গায় যান, ওদের বিভিন্ন কমিউনিটি গাইডলাইন আছে, ওগুলো আপনি ব্রেক করলে দেখা যায় আগে ছিল আপনি যদি ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করেন মার্কেট প্লেসের বাইরে, এটা ওরা ব্যান করে দিবে। এখন এমন হয়ে গেছে ক্লায়েন্টও যদি আপনার সাথে শেয়ার করে তাও আপনি ব্যান হয়ে যেতে পারেন, রিসেন্টলি কিছু কেসে দেখা গেল। অ্যান্ড ফাইবারে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিয়ে ফাইবারে তো আপনার বিটও করা লাগতেছে না ক্লায়েন্টের কাছে, এই জায়গায় হচ্ছে আপনি একটা গিগ ক্রিয়েট করতেছেন অ্যান্ড ওইটা যখন র্যাঙ্কে উপরে উঠতেছে ক্লায়েন্ট পাচ্ছেন। এবং এরকম অসংখ্য কেস আছে, আপনার 2-3 বছর ধরে গিগ র্যাঙ্কে আছে, আপনি 1000-1500 অর্ডার পাইছেন গিগ থেকে, এরপর হঠাৎ করে গিগ আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছে, ডাউন হয়ে গেছে। সো এরপর আপনি কি করবেন যদি আপনার এই যে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা বা পোর্টফোলিও বিল্ড করার টাইমটা আপনি দিলেন না? এখন তো আপনার হচ্ছে গিয়ে একে তো একটা হিউজ ডিমোটিভেশন, একটা হিউজ ধাক্কা, যে একটা মানুষের আর্নিং $1000 ছিল, প্রতিদিন এত এত ক্লায়েন্ট থাকতো, প্রজেক্ট থাকতো, সেই জায়গা থেকে কিছু নাই। এবং এই প্রেশারের পাশাপাশি এখন আবার আপনার জিরো থেকে পোর্টফোলিও ব্র্যান্ড বিল্ড করা শুরু করতে হবে, ওইটা আরও বেশি ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় আইডিয়াল ওয়ে হবে যদি একটা মানুষ তার নিজের একটা স্পেসিফিক রুটিন বা গোল সেট করে দুইটা ওয়েতেই থাকতে পারে। আমি মার্কেট প্লেসেও থাকবো, কাজ করব, প্লাস পোর্টফোলিও সাইটটাও আমার আস্তে আস্তে বিল্ড করব, যাতে আমার ক্যারিয়ারে যে কোনো একটা ওয়ে ডাউন হয়ে গেলে আরেকটা ওয়ে আমার জন্য ওপেন থাকে অলওয়েজ। সো এটা তো বললেন ধরেন ইউআই ইউএক্স আর ডিজাইনার ইন্ডাস্ট্রির জন্য। ওভারঅল যদি আমি দেখি যে ডিজিটাল মার্কেটিং হোক, সেটা হোক ওয়েব ডেভেলপমেন্ট আর ভিডিও এডিটিং, পুরো ইন্ডাস্ট্রির জন্য জিনিসটা কিরকম হয়? আমার কাছে মনে হয় পুরো ইন্ডাস্ট্রির জন্য ব্যাপারটা সেম। অ্যাজ এ ভিডিও এডিটর আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করলেন, বাট আপনি যে স্কিলড, ফাইবার আপওয়ার্ক বাদে আপনি একটা ক্লায়েন্টের সাথে ধরেন আপনার ফেস টু ফেস একজনের সাথে কমিউনিকেট হলো, আজকে আমি আপনার সাথে বসে আছি, আপনার আজকে একটা ভিডিও এডিটিং সার্ভিস দরকার, আমি একজন ভিডিও এডিটর, আমি আপনাকে কিভাবে কনভিন্স করব, কিভাবে আমার কাজের স্যাম্পল দেখাবো, আমার তো একটা পোর্টফোলিও দরকার। সেম আমি যদি একজন ডেভেলপার হই, আমি কতটুকু স্কিল ডেভেলপার, কোন লেভেলের অ্যাপ ওয়েবসাইট আমি ডেভেলপ করতে পারবো, আপনাকে তো আমার স্যাম্পল দেখাইতে হবে, আমার পোর্টফোলিও লাগবে। সো সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা ম্যাটার করে, যে একটা পোর্টফোলিও থাকা, নিজের একটা অনলাইন প্রেজেন্স থাকা, এটা ম্যাটার। বিহাইন্ড দ্য সিন কি এতই ইজি ছিল ভাইয়া যে আজকে লাইক মাসে 1 কোটি টাকা আর মানে বছরে 1 কোটি টাকা? সো ব্যাপারটা কি এত ইজি ছিল? কারণ আপনি বললেন 2019 বা 16 সালের দিকে আপনি শুরু করছিলেন। সো তখন থেকে এই যে জার্নিটা, এটা এই যে এত বড় একটা জার্নি গেল এবং এখন যে আপনি সাকসেসফুল হয়েছেন, আপনি এখন টাকা পয়সা কামাচ্ছেন বা এরকম একটা সিচুয়েশনে আপনি আছেন, যারা স্টার্টিং করতেছে তারা বেশিরভাগ মনে করে আমি একটা কোর্স করবো, 6 মাসে কোর্স করছি, 6 মাস পরে যাই আমি এখন $1000 কামাবো। কালকেও খালিদ ফার্ম একটা ভিডিও ছাড়ছে, 6 মাসে আপনি কোর্স শিখেন, মানে কোর্স শিখেন না। তো পারপ্লেক্সিটিকে বলতেছে যে 6 মাসে আমাকে এমন একটা স্কিল আছে যেটা আমি শিখবো, শিখে এবং 6 মাস 12 মাস পরে যে আমি $1000 পার মান্থ কামাবো। জিনিসটাকে আসলে এত বেশি ইজি বলে মনে হচ্ছে আপনার কাছে? আপনার মানে যে ইয়াটা আপনি বললেন, আমি আপনার রিয়েল স্টোরিটা জানতে চাই ভাইয়া, ব্যাপারটা কি থাকে মার্কেটে আসলে? আসলে কারণ ভাইয়া এখানে আমি কেন আপনাকে বারবার থামাচ্ছি, কারণ আমি ভাই রিয়েল স্টোরিটা এই কারণে জানতে চাচ্ছি, মার্কেটে এই মুহূর্তে ফ্রিল্যান্সিং পডকাস্ট আর ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিলে 100 ভিডিও চলে আসবে। খালিদ ফার্ম ভাইয়ের ভিডিও আছে, রাফায়েত ভাইয়ের ভিডিও আছে, মাসে 1 কোটি টাকা কামান, মাসে 10,000 টাকা কামান। এমনও লোক আছে, আমি আপনার সাথে কনভারসেশন করতেছি, আপনি নিজেই বলতেছিলেন টিনের বাসায় বসেও 500 টাকার মাউস হাতে নিয়েও বলতেছে আমি বাসে 1 লাখ 1.5 লাখ টাকা কামাই। তাইলে বিহাইন্ড দ্য সিনটা কি ভাই আসলে? আসলে দেখেন যে আমাকে ফার্স্টে বুঝতে হবে যে হোয়াট ইজ ইউনিভার্সাল ট্রুথ। পুরা দুনিয়ার একটা ইকোসিস্টেম বছরের পর বছর কিভাবে কাজ করে আসতেছে। আমি আজকে ফ্রিল্যান্সিং সবকিছু বাদ দিলাম, একটা ট্রেডিশনাল একটা মানুষের লাইফ সাইকেল যদি চিন্তা করি, আমি স্কুল শেষ করলাম, কলেজ শেষ করলাম, এরপর ইউনিভার্সিটি শেষ করে যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, দেন আমি ফার্স্ট ইন্টার্নশিপে যাব, তারপর আমি কোনো ভালো কোম্পানিতে যাব। হ্যাঁ, সো ওইটা হচ্ছে কি একটা লাইফ সাইকেল মানুষের, নর্মাল সাধারণ মানুষ যে জীবনটা লিড করে। সো আমি আজকে এই যে গ্র্যাজুয়েশন শেষ করার আগ পর্যন্ত এত বছর এত স্ট্রাগল করলাম, ইউনিভার্সিটি লাইফের এই 4 বছর, ঠিক আছে, আমি শিখলাম যে জিনিসটার উপর গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, এরপর ওইটার উপর বেস করে আমার ক্যারিয়ার হবে, জব হবে। সো 4 বছর শিখার পর আমি শুরু করতেছি একটা স্টার্টিং স্যালারি ইন্টার্নশিপ দিয়ে, তারপরে একটা বেসিক স্যালারি থেকে আমার শুরু হইলো, আমার লাইফের অর্ধেক চলে গেছে এইদিকে জীবন। সো এইটা যখন ইউনিভার্সাল ট্রুথ, ওই জায়গায় ফ্রিল্যান্সিং যখন আমাকে বলতেছে
যে তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা ঘরে বসে, অনেক বেশি ফ্রিডম, অনেক কমফোর্টেবল লাইফস্টাইল। হ্যাঁ, সুতরাং এটা মানতেই হবে যে ওই গ্র্যাজুয়েশনের 4 বছরে যেই কষ্ট, ওই কষ্ট করার পর যদি আমি ওইটুকু আউটপুট পাই, অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ে যদি আমি এই আউটপুট পাইতে চাই, এত ভালো লাইফস্টাইল, এত কমফোর্টেবল, তার মানে আমার স্ট্রেস লেভেলটা অনেক বেশি হবে, আমার লার্ন করার অ্যাবিলিটিটা অনেক বেশি ফাস্ট হইতে হবে। সো এই জিনিসটা আসলে ফার্স্টে মাইনেই নিতে হবে। যত ভালো অ্যাডই আসুক সামনে, 6 মাসে কোর্স করে লাখ টাকা ইনকাম, 3 মাসে লাখ টাকা ইনকাম, আগে নিজেকে নিজে কোশ্চেন করতে হবে যে দুনিয়াতে কি আর কোনো জিনিস আছে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে যেটাতে আমার মনে হয় যে আমি 6 মাস পরেই লাখ টাকা ইনকাম করতে পারবো। জানেন ভাইয়া, এমনও ছেলেবেলা আছে বাংলাদেশে, আমি জানি আমার ভাই ব্রাদারও আছে এমনও, যারা হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত নিজের জায়গা জমি সবকিছু বিক্রি করে এই লাইনে আসছে এবং ল্যাপটপ বলেন, পিসি বলেন, সব কিছু করছে। অনেক কোর্স বিক্রেতাদের কোর্সও করছে। এই মুহূর্তে তারা বলতেছে ভাই সবই করছি, কিছুই হয়নি, গত 1 বছর 1.5 বছর খাটছি, 6 মাস করছে। আমি জানি এটা অনেকেই জানে এবং অনেক কোর্স বিক্রেতারাও আমার উপর রাগ করবে এই কথাটা বললে। আমার ইন্ডাস্ট্রিতে অনেক ভাই ব্রাদার আছে, না বলি। সো এখন কি মনে হচ্ছে ভাইয়া, এই যে এত টাকা খরচ করছে মানুষজন, কোর্স বিক্রি করতেছে, এত স্ক্যাম মার্কেটে, কোনটা করবে মানুষ ভাইয়া? কি শুরুটা করবে কি ভাইয়া? শুরু করতে গেলেই তো স্ক্যাম, ইউটিউবে ঢুকলেই তো স্ক্যাম ভাইয়া। যারা বড় বড় ইন্ডাস্ট্রির ভিডিও বানাচ্ছে তারা নিজেরই তো স্ক্যাম করতেছে মানুষের সাথে, কিন্তু বুঝতে পারতেছে না। সবাই খালি নিজের ফানেলটা ক্রিয়েট করতেছে, ফানেল ক্রিয়েট করে খালি টাকা কামানোর চিন্তা করতেছে, কোর্স বিক্রি করার চিন্তা করতেছে। সো এরকম একটা মার্কেটের মধ্যে, এরকম একটা স্যাচুরেটেড মার্কেটের মধ্যে ভাইয়া কিভাবে মানুষ এই মুহূর্তে শুরু করবে একটা স্কিল? এবং এআই এই মুহূর্তে বুমিং করতেছে ভাইয়া, কালকে আমার কি হবে আমি নিজেই জানি না। এরকম একটা AI can replace everyone. সো এরকম একটা মুহূর্তে যে কেউ কি স্কিল দিয়ে শুরু করবে এবং কতদিন লাগতে পারে তার টাকা পয়সা কামাইতে? আমার কাছে মনে হয় যে মার্কেট প্লেসে যে স্ক্যামের কথাটা আমরা বলি, সব ইন্ডাস্ট্রি একটা স্ক্যাম থাকে, অ্যান্ড স্ক্যাম থাকবেই অলওয়েজ। এটা যুগের পর যুগ ছিল, এখনো থাকবে, এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও থাকবে। বাট কথা হচ্ছে কি যে আমি স্ক্যামে পা দিব কি দিব না, এটা আমার উপর ডিপেন্ড করে। ইভ্যালি তো বাংলাদেশের বলা হয় যে একটা লার্জেস্ট স্ক্যাম করে গেছে। এরপর ইভ্যালির প্যারেন্ট প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট, এইটাকে মানুষ কেন ভরসা করলো? ফ্লাইট এক্সপার্ট যখন অফার দিল ডিসকাউন্টে, মানুষ কেন টিকিট কাটলো? এরপর তো ফ্লাইট এক্সপার্টও চলে গেল, এবং ইভ্যালির স্ক্যাম ফাঁস হওয়ার পরে আরও ইভ্যালির মতো সেম স্টাইলে অনেক ই কমার্স দাঁড়াইছে, মানুষ ওই জায়গায় ইনভেস্ট করছে, ফাইসা গেছে। সো অ্যাওয়ারনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আমি জানতেছি এটা স্ক্যাম, মানুষ বলতেছে, বা আমি দেখতেছি যে দুনিয়ার কোনো লজিকেই মনে হচ্ছে না এটা পসিবল, ইম্পসিবল একটা ব্যাপার, হ্যাঁ, তারপরও আমি জেনে বুঝে পা দিচ্ছি। এরপর যখন আমি একবার ধরা যাচ্ছে, আমি আবার সেকেন্ড টাইম পা দিচ্ছি। সো এই ব্যাপারটা আমার মনে হয় যে সেলফ অ্যাওয়ারনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কোর্স বিক্রেতা বা স্ক্যামারদেরকে দোষ দেওয়ার আগে, আমি যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই, আমার প্রথমে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিংয়ের নলেজটা আমার কতটুকু আছে। হ্যাঁ, ঠিক আছে, একটা স্কিল আমি কীভাবে শিখবো সেটা একজন আমাকে মেন্টর শিখাবে, বাট ফ্রিল্যান্সিং টার্মটা আসলে কি? যেমন এই যে আমরা আজকে আলোচনা করতেছি যে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, ফ্রিল্যান্সিংয়ের কোর্স, আসলে ফ্রিল্যান্সিং কি কোনো স্কিল? ফ্রিল্যান্সিং জাস্ট আ টার্ম, এবং ফ্রিল্যান্সিংয়ের ভেতরে 100টা স্কিল আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। সো আমি যখন ফ্রিল্যান্সিংয়ের একটা কোর্স করতে যাচ্ছি, ওই অবধিও যদি আমি না জানি আমি আসলে শিখতে চাই কোন স্কিলটা, আমি শুধু জানি আমি ফ্রিল্যান্সিং করব, তো স্ক্যামাররা তো আমার সাথে স্ক্যাম করবেই। সো আর এই প্রবলেমটা আরও বেশি হয়ে গেছে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, কারণ বাংলাদেশে যদি আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে চাই, ক্লাস 5-এ যখন আমাকে লেখায় এইম ইন লাইফ, তখন আমি লিখি মাই এইম ইন লাইফ ইজ এ ডক্টর, ইঞ্জিনিয়ার। বাট আমি তো কখনো আমার এইম ইন লাইফে লিখি না মাই এইম ইন লাইফ ইজ ফ্রিল্যান্সার, মাই এইম ইন লাইফ ইজ গ্রাফিক ডিজাইনার, রাইট? হ্যাঁ, সো ঘাটতিটা আসলে ওই জায়গাতেই যে ফ্রিল্যান্সিং কখনো, সাধারণত আমি বলবো যে 95% ফ্রিল্যান্সারই যারা এখন সাকসেস হোক বা যারা এই ক্যারিয়ারে আসতে চাচ্ছে, তাদের লাইফের গোল কখনো ফ্রিল্যান্সার হওয়া ছিল না, তাদের লাইফের গোল কখনো UI UX ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার হওয়া ছিল না। আপনারও তো ছিল না? না, আমারও ছিল না। এবং তারপরও ছিল না বিধায়ও আমার লাইফের একটা টাইমে, যেই টাইমটাতে মানুষ গোল সেট করে যে আমার ক্যারিয়ার কোন দিকে যাবে, ওই টাইমটাতে আমি ফ্রিল্যান্সিং চুজ করছি, এবং ওই টাইমটাতে চুজ করার ফলে আমি অনেকটা সময় পাইছি এটা সম্পর্কে জানার, বোঝার, এরপর আমি চুজ করছি। বাট এখন নর্মালি যেটা হয় যে কখনো আমার গোল থাকতেছে না, আমার ফ্যামিলিরও কখনো গোল থাকে না যে ছেলে ফ্রিল্যান্সার হবে। একটা সার্টেন টাইমে যখন আমি বুঝতে পারি যে না, আমার তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার, টাকা ইনকাম করা দরকার, অথবা আমি যখন দেখতে পারি যে পড়ালেখা করে কিছু হবে না,
বাংলাদেশে এত বেকারের সংখ্যা, আমার আদার্স কিছু করা উচিত, ওই একটা চিন্তাধারা থেকে যে টাকা ইনকাম করতে পারবো ফার্স্ট, এই জন্য ফ্রিল্যান্সিংয়ে আসা এবং স্কিল শেখা, এরপর ওইটাতে স্কিলড হয়ে মার্কেটে এন্টার করা। যেমন আমি জানি, আমার কাছে ক্লিয়ার, আমি যদি ডাক্তার হইতে চাই আমার ডাক্তারি পড়তে হবে, এরপর আমি ডাক্তার হইতে পারবো। আমি কিন্তু কোনোভাবেই চিন্তা করি না যে আমি ডাক্তার হইতে চাই, ডাক্তারি না পড়ে কীভাবে আমি ডাক্তার হব। হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও জিনিসটা এমন থাকা উচিত ছিল যে আমি ফ্রিল্যান্সিং হইতে চাই এবং এইটার জন্য আগে আমার রিসার্চ করতে হবে ফ্রিল্যান্সিং কি, আমি যে স্কিলটা শিখতে চাই সেটা কি, এবং বাবা মায়েরও ওই জিনিসটা বুঝতে হবে যে এইটা একটা ক্যারিয়ার হইতে পারে, আমার ছেলে এই ক্যারিয়ারে যাবে। আজকে আমরা সবাই ফ্রিল্যান্সিংটার পুশ করতেছি যে খুব সহজে টাকা ইনকাম করা যায়, এবং এইটা যখন আমি পুশ করতেছি আমার সামনে অ্যাড আসতেছে, কারণ আমার তো নলেজ নেই ফ্রিল্যান্সিং কিভাবে করে, আমি কি শিখতে চাই। যখন আমি একটা অ্যাড দেখি, অ্যাডের ভেতর একটু সিরিয়াস টোনে কথা বললে, 2টা রিভিউ দেখাইলে, 2টা ট্রাস্টিমোনিয়াল দেখাইলে যে অমুকে ফ্রিল্যান্সিং করে 3 মাসের ভেতর করতে পারছে, এটা আমি ট্রাস্ট করে ভর্তি হয়ে যাচ্ছি। সো এই প্রসেসে যতদিন আমরা আগাবো ততদিন পর্যন্ত স্ক্যাম ঠেকানোর কোনো ওয়ে নাই। আমাকে আগে বুঝতে হবে ফ্রিল্যান্সিং কি এবং আমি কোন স্কিলটার উপর ফ্রিল্যান্সিং করতে চাই এবং ওই স্কিলটা কিভাবে শেখা যাইতে পারে। সব কিছু বুঝে শুনে তারপর আমার দেখতে হবে যে এই কোর্সটা কি আমার জন্য রাইট ফিট নাকি। এবং আজকে আমি একটা মেন্টরের অ্যাড দেখেই চলে যাচ্ছি, বাট ওই মেন্টরটা আসলে এই স্কিলে এক্সপার্ট নাকি, এইটা জাজ করার অ্যাবিলিটি তো আমার থাকতে হবে। আমি আজকে ডাক্তার দেখাইতে গেলি যে দেখি যে ডাক্তারটা আসলে কোন ভার্সিটি থেকে, মেডিকেল ভার্সিটি থেকে সে পাশ করে বের হয়েছে, সে আদার্স কোন জায়গায় বসে, আমার একটা ডাক্তার জাজ করার অ্যাবিলিটি আছে। আমার একটা ইঞ্জিনিয়ার, যে না বুয়েটের ইঞ্জিনিয়ার অনেক ভালো, হ্যাঁ, আমার জাজ করার অ্যাবিলিটি আছে। সো আমি কারো কোর্স করার আগে আমার মেন্টরকে জাজ করার অ্যাবিলিটি থাকতে হবে এবং এরপরেই আমরা একটা কোর্স চুজ করতে হবে। আমার কাছে মনে হয় যে যতদিন পর্যন্ত আমরা এটা না করবো কোনো ওয়ে নাই। আপনি ঘর বাড়ি গরু জায়গা জমি সব কিছু বেচে দিবেন, কিন্তু প্রথমে একটা মেন্টরকে ব্লেম করার আগে নিজেকে ব্লেম করতে হবে যে না, দোষটা সবার আগে আমার ছিল, আমি না বুঝে এসেছি। এবং এরপর অবশ্যই মেন্টরদের একটা দায়বদ্ধতা আছে, কারণ অ্যাজ এ মেন্টর আপনি আসলে হাজার হাজার লাখ লাখ স্বপ্নকে গলা চাপা দিয়ে মেরে ফেলতেছেন। একটা ছেলে বা মেয়ে যখন আপনার কোর্স করতে আসতেছে, হয় সে তার জমানো টাকা সেইটা আপনাকে দিতেছে, অথবা বাবা মাকে অনেক বেশি বুঝায়। কারণ আমাদের বাবা মা নর্মালি বুঝে না ট্রেডিশনালি ফ্রিল্যান্সিং কি, কোর্স কি জিনিস। আমার অনেক বুঝায়, আমি তাদেরকে কমিটমেন্ট করে যে না এটা শিখলে আমি ভালো করতে পারবো, আমি একটা টাকা এনে আপনাকে দিলাম। এবং যখন আমি এত স্ট্রাগল করে একটা টাকা এনে আপনাকে দিচ্ছি, তার মানে আমার ভেতর প্যাশন, হ্যাঁ, অনেক বেশি। আমি এটা নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি যে আমি ফ্রিল্যান্সার হব, লাখ টাকা কামাবো, আমি এই স্কিল এক্সপার্ট হব। এবং যখন আপনি আমার সাথে স্ক্যাম করতেছেন, প্রথমত যদি আমি নিজে সামহাও টাকাটা ম্যানেজ করে থাকি, ওই জায়গা থেকে আমার একটা কষ্ট, ডিমোটিভেশন, এবং ফ্যামিলির থেকে আয়না ফেললে ফ্যামিলি তো এটা নিয়ে কথা শোনাবি। অ্যান্ড দিন শেষে যেটা হয় যে আমি আমার লাইফে প্রথম একটা ক্যারিয়ার পাথ নিয়ে অনেক বেশি সিরিয়াস হইলাম, অনেক বেশি স্বপ্ন দেখলাম, এবং আমাকে যদি সঠিক সুযোগ দেওয়া হইতো আমি এই জায়গায় রকিং করে ফেলতাম যে আমি এই জায়গায় 6 মাসের জিনিস 2 মাসে শিখে ফেলবো, দিন রাত পরিশ্রম করবো, আমার ভিতরে একটা মোটিভেশন কাজ করতেছে। অ্যান্ড আপনার একটা স্ক্যাম আমার সব কিছু শেষ করে দিল। এরকম একটা সুন্দর স্টুডিওতে আপনি যদি কোনো হেডশট ভিডিও হোক, পডকাস্ট হোক, অথবা প্রোডাক্ট শ্যুট হোক, যে কোনো কিছু আপনি করতে চান, এরকম সুন্দর স্টুডিও, ব্র্যান্ডমার্ক স্টুডিওতে আপনি আমাদের এখানে করতে পারেন। এবং সবচেয়ে যে সুন্দর বিষয় সেটা হচ্ছে কি, আপনি যদি আল্লাহর জন্য কন্টেন্ট বানাইতে চান, এমন কন্টেন্ট যেই কন্টেন্ট আপনি মৃত্যুর পরও আপনার এই কন্টেন্ট থেকে যাবে, এবং ওই কন্টেন্ট থাকার পর আপনার কোনো চিন্তা করতে হবে না হায় আল্লাহ আমি এমন কি কন্টেন্ট বানাই গেছি, ওই কন্টেন্টটা মৃত্যুর পর আপনি চিন্তা করতেছেন যে ওইটা যদি ডিলিট করা যেত, যদিও আমরা এটা কখনো চিন্তা করতে পারবো না। সো এমন কন্টেন্ট, যে কন্টেন্ট আপনি আল্লাহর জন্য বানান, ওরকম কন্টেন্ট যদি আপনি বানাইতে চান, হালাল কন্টেন্ট, তাহলে ব্র্যান্ডমার্ক স্টুডিও আপনাকে ওয়েলকাম করতেছে 50% ডিসকাউন্টে, যেখানে ধরেন আমরা যে টাকাটা নিতাম ওইটার চেয়েও কমে আমরা নিচ্ছি। সো হ্যাঁ, আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন, উপরে বা নিচে কোনো জায়গায় লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের এখানে স্কিল পিপল আছে যারা আপনাকে হেল্প করবে, আপনি যা চান এক্স্যাক্টলি সেই জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারেন। এবং আমাদের এখানে প্রফেশনাল মানুষজন, প্রফেশনাল অ্যাক্সেসরিজ আছে। যদিও আমাদের স্টুডিওটা একটু ছোট, বাট ছোট হলে আপনি এখানে ইনশাল্লাহ সব ধরনের ভিডিও রেকর্ড করতে পারবেন। সো আজকে আমাদের গেস্ট যেমন ইমরান ভাই, ইমরান ভাই কেমন লাগতেছে আমাদের স্টুডিওটা? না, ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে, এবং কম্প্যাক্ট সেটআপ হইলেও এই জায়গায় আমি মনে করি যে না, যতটুকু দরকার একটা শ্যুটের জন্য, যেই এনভায়রনমেন্টটা দরকার, এভরিথিং ওয়াজ সো গুড। এবং একটা প্রফেশনাল মানে স্টুডিও, আমি মনে করি যে বাংলাদেশে হয়তো খুব কমই এরকম প্রফেশনাল মানে স্টুডিও আছে যে জায়গায় অ্যাটলিস্ট পডকাস্ট করার মতো কমফোর্টেবলটা পাওয়া যায়। সো অবভিয়াসলি হাইলি রিকমেন্ডেড। ইয়া, সো হ্যাঁ, আপনারা চেক আউট করে দেখবেন। এবং মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু 2 সেন্ট পডকাস্টের মানে শ্যুটটা এখানেই হয়, আমাদের এখানেই হয়। এবং এখানে আমার যত চ্যানেলে যত পডকাস্ট আপনারা দেখেন, ভিডিও দেখেন, বেশিরভাগ কিন্তু আমি এখানেই শ্যুট করি। তো চেক আউট করে দেখবেন, ঠিক আছে ভাই? ব্যাক টু দ্য পয়েন্ট, যেখানে ছিলাম। সো ধরেন
এই মুহূর্তে এআই অনেক বুমিং করতেছে, আপনার কি মনে হয় যে ডিজাইনিং যে সেক্টরটা আছে এটাকে এআই রিপ্লেস করে দিবে? কারণ আমার না ধরেন ওই যে লাস্ট খালিদ ফান ভাইয়ের সাথে কথা হচ্ছিল ওনার থাম্বনেল নিয়ে, ওনার সাথে আমার একটা পডকাস্ট হয়েছিল ওই থাম্বনেলটা নিয়ে। তো তখন ভাইয়া আমাকে বলতেছে যে জানো আমি, আমার কেন জানি মনে হয় যে থাম্বনেলের যে ব্যাপারটা এটা খুব শীঘ্রই রিপ্লেস হয়ে যাবে, কারণ এত সুন্দর করে এখন এআই বানাই দিচ্ছে জিনিসটা। অলরেডি ওনার বেশিরভাগ থাম্বনেল আপনি যদি দেখেন রিসেন্ট এগুলো কিন্তু সব এআই দিয়ে বানানো, ঠিক আছে? ওটার উপর যদি একটু মানে হাত টাত লাগানো হয়, তারপরও আগামী 1 বছরের মধ্যে মনে হচ্ছে ওনার নাকি গ্রাফিক ডিজাইন করা লাগবে না। তো কি মনে হচ্ছে আপনার? না হ্যাঁ, এআই বুম করছে সব জায়গায়, এবং এআই অলরেডি কিছু জবে অনেক বেশি রিপ্লেসমেন্ট এনে ফেলছে, এবং বড় বড় কিছু কোম্পানি অর্গানাইজেশন লে অফ করতেছে বিকজ তারা এআই পাওয়ারটা এম্পায়ার করতে চায় তাদের কোম্পানিতে। সো এআই ইজ বুমিং, বাট ডিজাইন সেক্টরে রিপ্লেস করার কথা যদি আমি বলি, সো সর্বপ্রথম আমি বলবো যে অ্যাটলিস্ট বাংলাদেশে আমি যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে যে এআই আমাদেরকে রিপ্লেস করার আগে আমরাই ভয় পেয়ে রিপ্লেস হয়ে যাচ্ছি, এআইয়ের কাছে স্যারেন্ডার করে দিচ্ছি নিজেদেরকে। কারণ হ্যাঁ, এআই একটা টেকনোলজি, এটা আসতেছে, এটা অলরেডি আপনার ইলাস্ট্রেশন যদি আপনি বলেন বা আর্ট ওয়ার্ক যদি বলেন, আপনি প্রম্পট দিলে সেটা মিড জার্নিতে বা চ্যাট জিপিটিতে অনেক সুন্দর আর্ট ওয়ার্ক জেনারেট করে দিবে, এমন সুন্দর ইলাস্ট্রেশন জেনারেট করে দিবে যেটা হয়তো একটা ডিজাইনারের ম্যানুয়ালি করতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত। সো এইসব জিনিসগুলো আছে, এবং থাম্বনেইলের ক্ষেত্রে আমার মনে হয় যে অলরেডি ফ্রি না হোক বাট পেইড এমন অনেক টুল পাওয়া যাবে যেটা অসাধারণ থাম্বনেইল ডিজাইন করে দিচ্ছে। সো ইভেন আমার সেক্টরে ইউএক্সেও সো এরকম অনেক টুলস আছে যেখানে হচ্ছে আমি প্রম্পট দিলে আমাকে একটা অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছে। সো এআই সব জায়গায় ইনপুট দিচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে এখনও ওই সময়টা আসে নাই যে এআই পুরোপুরি আপনাকে রিপ্লেস করে দিবে। হ্যাঁ, কারণ কিছু ছোটোখাটো জিনিস থাকে যেখানে এখনও হিউম্যান টাচটা লাগে, যেমন এআই কিন্তু হিউম্যান ইমোশনটা অত বেশি ভালোভাবে অ্যাডপ্ট করতে পারে না, ও একটা জেনেরিক আউটপুট দেওয়ার ট্রাই করে। সো ওই ক্ষেত্রে এখনও হিউম্যান টাচটা নিডেড। বাট ব্যাপারটা হয়ে যায় যে যখন আপনার স্কিলটা একটা লিমিটেড জায়গায় সীমাবদ্ধ, যদি আপনি আপনার নিজেকে থাম্বনেইল ডিজাইনার বলেন, হ্যাঁ, তখন এইটা একটা রিস্ক। কারণ থাম্বনেইল ডিজাইনটা সেটা হয় যে আগে যদি আপনার 10টা ক্লায়েন্ট থাকতো যার থাম্বনেইল লাগবে, ছোট থেকে বড় ক্লায়েন্ট যেই হোক তার থাম্বনেইল লাগবে। বাট এখন যেটা হয়ে যাবে যে ছোট ক্লায়েন্টগুলো আছে ওদের দেখা যাবে অত বেশি ইউনিকনেসের দরকার নেই, আমার অত বেশি হিউম্যান টাচের দরকার নেই, এআই আমাকে যেই আউটপুটটা দিচ্ছে সেইটাই আমার জন্য গুড এনাফ। ব্যাপারটা কাইন্ড অফ কিছু ক্লায়েন্ট থাকে আপনার $500, কিছু ক্লায়েন্ট থাকে আপনার $5000, রাইট? সো আপনার ওই $500-1000 যে ক্লায়েন্টটা, ওদের যে কোয়ালিটি অফ ওয়ার্কটা দরকার সেই কোয়ালিটিটা হয়তো এআই দিয়ে দিতে পারছে, অথবা এআই যতটুকু দিচ্ছে তার সাথে ও নিজে একটু মডিফাই করলেই হয়ে যাচ্ছে। কিন্তু $5000 যে ক্লায়েন্টটা, ওর কাজের জন্য এখনো হিউম্যান টাচ নিডেড। সো আপনি যদি আপনার স্কিলটাকে ওই 500-1000 ক্লায়েন্টের জন্য লিমিটেড রাখেন বা ওটুক কোয়ালিটির ভিতরেই আপনার কাজটা রাখেন, তাহলে আপনি টুডে টুমরো রিপ্লেস হয়ে যাবেন, এবং এটাই সত্যি, এটাই মানতে হবে। বাট আপনাকে বুঝতে হবে যে না, এআই আগাচ্ছে, আমার এআইয়ের সাথে পাল্লা দিয়ে আগাইতে হবে। এআই এখনো 100% রিপ্লেস করে দেয় নাই, বাট যতটুক এআই এর গ্যাপ আছে, যেই স্কিলটা এআই এর গ্যাপ আছে, আমি ওইটা নিয়ে কাজ করি, এবং একটা সময় হয়তো এমন আসবে যে 100% রিপ্লেস করে দিচ্ছে, এবং আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এটা হইতে পারে। সো আমার এখানে যে প্রেডিকশন, যে যখন এআই সব জায়গায় এরকম রিপ্লেস করে দেওয়া শুরু করবে, তখন মানুষ আসলে হিউম্যান মেড কন্টেন্ট খোঁজা শুরু করবে। তারা তখন এআই বেস কন্টেন্ট দেখতে দেখতে বোর হয়ে যাবে। ওকে, কারণ আপনি দেখেন এই যে যেই আর্ট এক্সিবিশনগুলোতে যদি আমি যাই, হ্যাঁ, আর্ট এক্সিবিশনগুলোতে কয়টা ইলাস্ট্রেশন আর্ট থাকে যেটা মানুষ $1000 দিয়ে কিনে। ইভেন আমাদের এই গুলশান বর্ণিতেও অনেক সেন্টার আছে যে জায়গায় আর্ট শো করা, নিচে লেখা যে 1 লাখ 2 লাখ ট্যাগ দেওয়া, এবং ওগুলো সব কিন্তু হ্যান্ডমেড। এবং আপনি নর্মালি বাংলাদেশেও যদি আর্ট এক্সিবিশনে নর্মালি ইলাস্ট্রেশন অতটা দেখবেন না। সো হ্যান্ডমেড ক্রাফটের অলওয়েজ ভ্যালু থাকে, এবং যখন এআই এরকম বুম করবে চারিদিকে সব এআই কন্টেন্ট, তখন আমার কাছে মনে হয় যে স্পেসিফিক যারা স্কিলড পিপল, তাদের যে হ্যান্ডমেড ক্রাফটগুলো থাকবে ওগুলার প্রাইসও আপ হবে। কারণ তখন মানুষ, কিছু টাইপ অফ মানুষ থাকবে যারা ইউনিকনেসটা চাবে। যখন আমার 10টা কোম্পানি 9টা কোম্পানি এআই ইউজ করে একটা জিনিস জেনারেট করবে বা একটা জিনিস বানাবে, একটা কোম্পানি থাকবে যে তার ইউজারকে ওই হ্যান্ডমেড হিউম্যান মেড এক্সপিরিয়েন্সটা দিতে চাবে, হিউম্যান মেড থাম্বনেইল ডিজাইন অথবা হিউম্যান মেড অ্যাপ এক্সপিরিয়েন্স ডিজাইন।
সো ওই স্কিলটা থাকবে, হয়তো অনেক বেশি কম্পিটিশন বেড়ে যাবে। এখন মার্কেটে 10 জন ডিজাইনার আছে, তখন হয়তো 5 জনের জব থাকবে, 5 জনের থাকবে না। বাট ওই 5 জন যদি আপনার হইতে হয়, আপনার ওই লেভেলের স্কিলফুল হইতে হবে যাতে আপনার আর্টের ভ্যালু মানুষ দেয়। এবং আমার কিছুদিন আগে আমার সিনিয়রের সাথে ডিসকাশন হইতেছিল যে এআই তো 2-3 বছরের ভিতর তোমার ইন্ডাস্ট্রি রিপ্লেস করে ফেলবে, সো এরপরে তোমার প্ল্যান কি ইমরান? অ্যান্ড অ্যাকচুয়ালি আমার কোনো প্ল্যান নাই এখনও যে এআই আমাকে রিপ্লেস করে ফেললে আমি কি করব। বাট আমি তাকে যে অ্যান্সারটা দিছি যে হ্যাঁ এআই রিপ্লেস করে ফেলুক, সবাই এআই ইউজ করুক, বাট আই উইল বি দ্য অনলি ওয়ান পারসন। হ্যাঁ, আমি বলবো যে আই ক্রাফট ইউআই ইউএক্স ডিজাইন উইথ হিউম্যান হ্যান্ড। হ্যাঁ, আমি আমার নিজের হাত দিয়ে ইউআই ইউএক্স ডিজাইন করি, নট বাই ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং আর কিছু না থাকলেও আমি ওইটাই সেল করব যে আমি একজন মানুষ এবং আমার মানসিক চিন্তাধারা দিয়ে আমি ডিজাইনটা করতেছি, নট বাই এআই। এবং আমার কাছে মনে হয় যে চাহিদাটা সবসময় থাকবে, বাট মার্কেটটা অনেক ন্যারো হয়ে যাবে এবং আপনাকে ওই লেভেলের স্কিলফুল হইতে হবে ফর এনি ডিসিসি, হ্যাঁ, ফর এনি ইন্ডাস্ট্রি, ফর এনি ইন্ডাস্ট্রি। আর আরেকটা কথা হলো, আমি যদি জেনারিক্যালি চিন্তা করি যে এআই আসলে কিভাবে কাজ করে, এআই আজকে কাজ করতেছে অনলাইনে একটা জিনিসের উপর 10টা রিসোর্স অ্যাভেলেবেল আছে এবং ও 10টা রিসোর্সকে কম্বাইন্ড করে আপনাকে একটা আউটপুট দিচ্ছে। হ্যাঁ, আপনার 10 জায়গায় খোঁজা লাগতেছে না বা খুঁজে বের করা লাগতেছে না রিসোর্সটা কোথায় আছে, ও আপনার জন্য খুঁজে এনে কম্বাইন্ড করে আপনাকে দিচ্ছে। যদি ধরেন সব ইন্ডাস্ট্রি 100% রিপ্লেস করে ফেলে এআই, আচ্ছা যদি থাম্বনেল ডিজাইন এআই 100% রিপ্লেস করে ফেলে, এখন থাম্বনেল ডিজাইনে এআই কি করছে, যে কয়টা ওর কাছে রিসোর্স অ্যাভেলেবেল আছে থাম্বনেলের সবগুলো কম্বাইন করে আপনাকে একটা বেটার আউটপুট দিচ্ছে। বাট যখন 100% ডিজাইনিং এআই করবে, তখন তো ও অলওয়েজ একটা সেম আউটপুটই দিবে, কারণ তখন তো আর মানুষ থাম্বনেল ডিজাইন করতেছে না, নতুন ইউনিকনেস আসতেছে না, নতুন ডিজাইন রিসোর্স আর বাড়তেছে না, এআই ডিজাইন মেক করতেছে এবং এআই এর কাছে রিসোর্স হিসেবে ওর নিজের ডিজাইনই আছে। সো ওই টাইমে দেখা যাবে যে আবার মার্কেটে একটা গ্যাপ ক্রিয়েট হবে যে না এআই তো জেনেরিক হয়ে যাচ্ছে, একটা লেভেল পরে ও আর উপরে যাইতে পারতেছে না, নতুন কিছু আনতে পারতেছে না। সো আমার মনে হয় যে তখন হইলেও অ্যাটলিস্ট এই যে মানুষের যে ক্রিয়েটিভিটি, চিন্তা ভাবনা, নতুনত্ব নিয়ে আসা, ওই জিনিসটার দরকার পড়বে ইন্ডাস্ট্রিতে। এইটা মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি এআই টেকনোলজিটাকে যতটুক বুঝি ওটুক থেকে, যে এরকম রিপ্লেস হয়ে যাইতেই পারে, আমি বলবো না যে রিপ্লেস হবে না, বাট রিপ্লেস হওয়ার পরে এই শূন্যতাটা দেখা দিবে যে সব কিছুই তো এআই করতেছে, সো নতুনত্বটা কে আনবে। সো আপনাকে ওই নতুনত্বটা আনার মতো স্কিল যদি আপনার থাকে, আপনি হয়তো সাস্টেইন করে যাবেন। অ্যান্ড দিন শেষে এআই যে টুলগুলো আছে, আমি যদি গ্রাফিক ডিজাইনের কথা বলি, ওই টুলগুলোর সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংয়ের জন্য, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্যও তো একজন ডিজাইনার লাগে। এবং আমি ইউআই ইউএক্স ডিজাইনার, অ্যাপ, ওয়েব এগুলো ডিজাইন করে থাকি। অ্যান্ড এআই যে টুলগুলো আছে ওগুলোও অ্যাপ ওয়েব বেসড, সো ওগুলো ডিজাইন করার জন্য, ডেভেলপ করার জন্যও মানুষ লাগে। সো আমার মনে হয় যে সবসময় দরকার। এবং এআই এর ভেতরে যে নতুনত্বগুলো, এগুলাও আজকে আপনি দিন শেষে ব্যাকএন্ডে দেখবেন এআই নিজের ফিচারগুলো নিয়ে আসতেছে না নেক্সট। এই জায়গায় একটা রিসার্চ টিম আছে, একটা ইউজার এক্সপিরিয়েন্স টিম আছে যারা চিন্তা করে কিভাবে হিউম্যানের সাথে এআইকে কানেক্ট করবে। এই জায়গায় ডেভেলপার আছে, এআই ইঞ্জিনিয়ার আছে যারা এই ইনোভেশনগুলো নিয়ে আসে। সো দিন শেষে 100% রিপ্লেস কীভাবে হবে? এআই এরও তো তার নিজেকে আপডেট করতে হইলে, ইনোভেশন করতে হইলে ব্যাক এন্ডে একটা হিউম্যানের হেল্প প্রয়োজন। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ এআই রিপ্লেস করতে পারে, সচেতন থাকা ভালো, বাট আপনার নিজের স্কিল অনেক বেশি আপডেট করতে হবে। এআই রিপ্লেস করে দিবে ভেবে যে না আর নতুন শিখে কি হবে, 2 বছর পর তো এআই রিপ্লেস করেই দেবে, এভাবে থাকলে আপনি রিপ্লেস হয়েই যাবেন। বাট আপনাকে চিন্তা করতে হবে যে না 2 বছর পরে এআই রিপ্লেস করবে, 2 বছরে আমি কতটা গ্রো করতে পারি, এমন আছে 2 বছরে আমি এমন কিছুও করতে পারি যাতে আমার আর কখনো কিছু করা না লাগে। সো এআইটাকে একটা সাইডে রেখে এইটাকে ইউজ করে কিভাবে নিজের স্কিল গ্রো করা যায়, আমি মনে করি এইটা ফোকাস করা বেটার। রাইট। আমি নিজেও এই জিনিসটা ভাবি মাঝে মাঝে, এবং আমি এভাবে চিন্তা করি জিনিসটাকে যে লাইক ওকে আমি এখন যে একটা চালাচ্ছি, ওকে আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, অথবা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতেছি, অথবা একটা সেলস ক্যাম্পেইন করতেছি, পুরো জিনিসটাই তো ধরেন একটা ম্যানুয়াল জিনিস। তো আমি যদি জিনিসটা চিন্তা করি যে এইটা আপনি যদি আমার পাশে থাকেন 1 ঘন্টা লাগবে আমার পুরো জিনিসটা মেটা অ্যাড কিভাবে কাজ করে, মানে জাস্ট ম্যানুয়াল জিনিসগুলো শিখাই দেয়। তো আমি চিন্তা করি এটা যদি এক সময় এআই রিপ্লেস করে দেয়, আমি এখন এই জিনিসটা করতে আমার 2 ঘন্টা সময় লাগে একটা ক্লায়েন্টের জন্য, তখন হয়তো আমি এই জিনিসটা এআই এর মাধ্যমে 20টা ক্লায়েন্টের জন্য করে আমি আরো বেশি টাকা কামাতে পারবো। সো এআইকে এভাবে ইউজ করে এইভাবে কাজ করা, নট লাইক দ্যাট যে আরে ভাই আমার এই কাজটা তো চলে যাচ্ছে, এটা চিন্তা না করে আমি এভাবে চিন্তা করি। সো আমি এটা এভাবে চিন্তা করি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য। যদি এভাবে চিন্তা করা যায় যে এআই হচ্ছে আমার একটা হেল্পার, ও আমার একটা অ্যাসিস্ট্যান্ট, আমি ওরে ইউজ করে আরো বেশি টাকা কামাবো এই মুহূর্তে, তাহলে ভাইয়া কি দেখতেছেন কোন স্কিলটা শিখলে
ভালো হবে, কারণ এই মুহূর্তে সবাই একটা প্রশ্ন করতেছে ভাই কোন স্কিলটা শিখবো, কারণ এআই এত বুমিং করতেছে। সো কোন স্কিলটা আপনার মনে হচ্ছে শেখা উচিত এবং যেটা সাস্টেনেবল থাকবে বলে মনে হচ্ছে, এবং যে স্কিল শিখে মানুষ অ্যাটলিস্ট পার মান্থ $1,000 না কামাক, বাট অন্তত 50,000 1 লাখ টাকা পর্যন্ত কামাইতে পারে। অনেক স্কিল আছে, বাট আমি বলবো যে আপনি আগে এআই টুল ইউজ করা শিখেন। এআই টুলগুলো ইউজ করেন আপনার রেগুলার কাজ। একটা নাম বলেন যেগুলো মানুষ করতে পারে। চ্যাট জিপিটি, অবভিয়াসলি চ্যাট জিপিটি আছে, এবং আপনি যদি ডিজাইন রিলেটেড সাইডে হইতে পারেন মিড জার্নি আছে, সো গুগল জেমিনাই আছে, এবং আরও অনেক প্ল্যাটফর্ম আছে, বাট চ্যাট জিপিটি, জেমিনাই এগুলাই মোস্টলি পপুলার। সো এগুলো আপনি ফ্রিতেও ইউজ করতে পারবেন আপনার ডেইলি কাজগুলোর জন্য। আপনি এগুলো ইউজ করা শুরু করেন, এবং ইউজ করতে করতে একটা টাইমে আপনি বুঝে যাবেন যে আমার কোন কোন কাজগুলোও করে দিচ্ছে, আমার কোন কোন কাজগুলোর জন্য আগে নিজের এত টাইম এফোর্ট দেওয়া লাগতো, বাট এখন এআই ইজিলি করে দিচ্ছে। মানুষ আসলে ভাই একটা জিনিস বুঝে না, সেটা হচ্ছে কি মানুষ ভাবতেছে কি ইমরান ভাইয়ের অনেক নলেজ, শামীম ভাইয়ের অনেক নলেজ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানে সরি ভাই থামাইলাম, যে এই দিন রাফায়েত ভাই একটা ভিডিওতে বলতেছিল যে আমি মনে করি নলেজ এখন সব কিছু না। আমি মনে করি আমার কাছে এআই টুল আছে, ওর কাছে নলেজ আছে। ভাইয়ের কনটেক্সটটা ছিল এরকম যে এখন এই যুগ নাই যে অমুকের কাছে অনেক নলেজ, মানে এইভাবে আমরা চিন্তা করি না আমার তো অত নলেজ না, আমার অনেক নলেজ গেইন করতে, ব্যাপারটা এমন না। মানে ইউ আর নট এ বেবি, ইউ হ্যাভ এ গুগল, চ্যাট জিপিটি, আদার্স থিং, যেগুলো তুমি ইউজ করে অনেক কিছু করতে পারো। এমনকি আমার এমনও ক্লায়েন্ট আছে যার জন্য আমি পুরো কাজটা করে এআই দিই, সে বুঝেও না। আমি অনেক প্যারা খাই, যদি ওই রিপ্লাইটা আমি দিতে যেতাম তাহলে ওইটা হয়তো দেখতে খারাপ দেখা যেত, বাট আমি যখন পুরো জিনিসটা এআইকে দিয়ে সিস্টেম করাইছি, পুরো জিনিসটা একটা এজেন্ট দিয়ে আমি সবকিছু কানেক্ট করেছি, আমার মেইল সবকিছু, পুরো জিনিসটা করতেছে এবং ক্লায়েন্টও হাম্বল থাকতেছে। এমন অনেক বড় বড় সিচুয়েশনও ক্লায়েন্ট হাম্বল থাকতেছে, কিন্তু ওইগুলোতে আমি কি রিপ্লাই দিতাম আমি এটাই জানতাম না, অথচ আমি পুরো জিনিসটা কিন্তু এআই দিয়ে করতেছি ভাইয়া। সো এটাই আর কি, যে এই মুহূর্তে আমার মনে হয় না নলেজ অনেক বড় ম্যাটার করে, একটু স্মার্টলি চলতে পারলে আসলে যে কোনো কিছু শেখা পসিবল। এই মুহূর্তে ভাইয়া বাংলাদেশের এডুকেশনের যে অবস্থা, বেকারত্বের হার এত বাড়তেছে। আমি লাস্ট একটা পডকাস্ট করতেছিলাম ফারুন ভাইয়ের সাথে, ফারুন ভাই বলতেছে এখন তো সম্ভবত 21 লাখ বেকার বের হয়, 5 বছরের মধ্যে হয়তো বা 50 লাখের মতো বেকার বের হবে। সো কি মনে হয় ভাইয়া, এডুকেশনটাকে সাইডে রেখে ফ্রিল্যান্সিং এ সবার চলে আসা উচিত বলে মনে হচ্ছে আপনার? বিবিএ মাস্টার্স কমপ্লিট করা ছেলে যেখানে হচ্ছে কি আপনার একটা চাকরি করতেছে 15-20 হাজার টাকা চাকরি পাচ্ছে, সেখানে আপনি ফ্রিল্যান্সিং করে মাসে কোটি কোটি টাকা ইনকাম করতেছেন। সো এইখানে আপনার কি মনে হচ্ছে ভাইয়া? আমার কাছে মনে হয় যে এডুকেশন একটা ডিফারেন্ট সাইড। এডুকেশন শুধুমাত্র আপনার ক্যারিয়ার টাকা ইনকাম করার জন্যই না, এডুকেশন আপনাকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আপনার দুনিয়াতে বেঁচে থাকতে হলে যে নলেজগুলোর দরকার সেই নলেজগুলো আপনাকে দেয়। আজকে যদি আমি বলি যে তাইলে আমার ভার্সিটি কলেজ কেন, আমার প্লে নার্সারি থেকেই পড়ালেখা করার দরকার নাই, আমার ছেলেকে স্কুলে ভর্তি করারই দরকার নাই, ওকে আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য ট্রেন আপ করব। বাট এই স্কুল কলেজ ভার্সিটি আমাকে শিখাইছে লাভ লস বোঝা, লাভ লসের হিসাব কিভাবে করতে হয়, নিট প্রফিট গ্রস প্রফিট কিভাবে বের করতে হয়, হিসাব বিজ্ঞান আমাকে শিখাইছে। এই যে আমি ইংলিশে যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছি, এই ইংলিশ তো আমাকে স্কুল কলেজই শিখাইছে। এবং এই যে স্কুল কলেজ কিছু জিনিস আমাকে শিখাইছে যেইটা আমার ইভেন এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতেও আমার দরকার। ধরেন আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসলাম, অনেক টাকা কামাইলাম, কিন্তু দুনিয়াতে লাভ লস কি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি, এই ব্যাপার সম্পর্কে আমার আইডিয়া নাই। আমার টাকা কামায় তো লাভ নেই, আমার টাকা তো সব চলে যাবে কই, আমি নিজেও জানবো না। সো এই নলেজটা, জ্ঞানটা ইম্পর্টেন্ট। এবং শুধু এই জ্ঞান না, দুনিয়াতে বাইচা থাকতে হইলেও তো আপনার ফ্রিল্যান্সিং করলেন, টাকা কামাইলেন তো সব না, বাজারে গিয়ে তো আপনার কেনাকাটা করতে হবে, বাজার সদাই করতে হবে, সমাজের মানুষের সাথে মিশতে হবে। সো ওই একটা সোশ্যাল লাইফ লিড করার জন্য পড়ালেখা আমাদেরকে অনেক কিছু শেখায়। পড়ালেখা হয়তো ইনকাম করার জন্য কি কি করা দরকার এগুলো অত ফোকাসলি শিখায় না। বাংলাদেশের এডুকেশনের ব্রেম করলে আমি সারাদিন করতে পারবো যে বিবিএ একটা স্ক্যাম, বাট বিবিএ আপনাকে যে কিছু হিসাব নিকাশ শিখাবে জীবনে, ওগুলো অনেক গুরুত্বপূর্ণ রিয়েল লাইফে। ক্যারিয়ার বাদ দিলাম, রিয়েল লাইফে ওইটার ইম্পর্টেন্ট আছে। সো আমার কাছে মনে হয় যে পড়ালেখার গুরুত্ব আছে, কিন্তু আমরা যেটা করি যে পড়ালেখার উপরই একদম ফোকাস হয়ে যায়, যে না পড়ালেখা করব, গ্র্যাজুয়েশন করব, মাস্টার্স করব, বিবিএ করব, তারপরে আমি এই জবে যাব সেই জবে যাব। আমার কাছে মনে হয় যে ক্যারিয়ারের জন্য পড়ালেখার পাশাপাশিও ট্রাই করা উচিত, যেন আমার পড়ালেখা কন্টিনিউ আছে, বাট ইন দ্য মেইন টাইম আমি কি ট্রাই করতে পারি। এবং ফ্রিল্যান্সিংকেও আমার এমনই মনে হয় যে আমি পড়ালেখা করতেছি,
অ্যান্ড পড়ালেখার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং কী জিনিস বুঝলাম, একটা স্কিল শিখলাম, ওই স্কিল থেকে শিখার কিছু ট্রাই করতেছি এবং স্কিল শিখার পর আমি ওটা থেকে সাকসেস পাইলেও এরপরও আমি কন্টিনিউ করে যাই। কারণ আমার ক্ষেত্রে যদি আমি বলি যে ধরেন আমি ভার্সিটি ড্রপ দিয়ে দিলাম, আমি আর পড়ালেখা করব না এবং আমার ক্যারিয়ার ইউএক্স ডিজাইনার। আজকে যদি আমি বাইরের কোনো কান্ট্রিতে মুভ করতে চাই, হ্যাঁ, বা বাইরের একটা কান্ট্রিতে আমি জব খুঁজতে চাই, করতে চাই, ওরা আমাকে জিজ্ঞাসা করবে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, একটা মিনিমাম ডিগ্রি, হয়তো বা ডিগ্রিটা সেম রিলেটেড হইতে হবে না, বাট ও একটা ডিগ্রি আমার কাছ থেকে চাবে। কারণ এটার একটা ভ্যালু আছে, কারণ ওরাও জানে যে ডিগ্রি মানেই শুধু যে ক্যারিয়ারের জন্য দরকার এমন না। একটা ডিগ্রি মানুষের লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট করতে, মানুষের সোশ্যাল লাইফ ইমপ্রুভমেন্ট করতেও অনেক বেশি হেল্প করে, একটা মানুষ হিসেবে গড়ে তুলতে হেল্প করে। সো একটা ডিগ্রি মাস্ট নিডেড। সো আপনি বিদেশ যাইতে যান আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রিতে, আপনার পড়ালেখা ম্যাটার। আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো জবের দিকে তাকান, আপনার পড়ালেখা ম্যাটার। সব দিকেই আপনার পড়ালেখা ম্যাটার। সো ফ্রিল্যান্সিং আপনি করতে পারেন, বাট এর পাশাপাশি পড়ালেখা করা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং যখন পুরো দুনিয়াতে কম্পিটিশনটা অনেক বেশি, তখন একটা বুদ্ধিমান মানুষের কাজ হবে এইটাই যে না, আমি ফ্রিল্যান্সিং বা একটা স্কিলের উপর নিজেকে গড়ে তুলে ইনকাম করা, এই ব্যাপারটাও আমি করলাম। অ্যান্ড দেন অ্যাজ এ সেকেন্ডারি হিসাবে আমার সার্টিফিকেটটাও থাকলো, যাতে কখনো আমার এই ফ্রিল্যান্সিং সেক্টরটা অফ হয়ে গেলে বা এআই রিপ্লেস করে দিলে আমার এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটার সার্টিফিকেটটা দিয়েও আমি একটা জায়গায় মুভ করতে পারি। আমার যাতে ক্যারিয়ার পুরোপুরি শেষ করে না দিতে হয়, আমি একটা জায়গায় ইজিলি মুভ করতে পারি। সো আমার কাছে মনে হয় যে স্ট্র্যাটেজিক মুভ হবে এইটাই, দুইটাকে একসাথে কন্টিনিউ করা। সো কি মনে হয় ভাইয়া, হাউ মাচ মানি ইজ এনাফ ফর ইউ এই মুহূর্তে? এইটা খুব ডিফিকাল্ট একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা আমি মাঝে মাঝে নিজেকে করি। কারণ আমি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করি তখন আমার গোল ছিল যে না, আমার লাইফে একটা ক্যারিয়ার হিসেবে এটা যাবে এবং এটাও অনেক পরে, 2-3 বছর পরে আমি টাকা ইনকাম করতে পারলি, যখন আমার ফ্যামিলি আমার থেকে এক্সপেক্ট করে যে না, আমি ভার্সিটিতে উঠছি, লাস্ট ইয়ারে আসি, এখন আমি কিছু টাকা পয়সা ইনকাম করব, ওই টাইমটাতে আমি এটা থেকে একটা ইনপুট পাইলি, আউটপুট পাইলেই হয়েছে যে এই টাকা ইনকাম করতে পারি, ফ্যামিলিকে যাতে বুঝ দিতে পারি একটা। বাট ওই ক্ষেত্রে আমি শুরু করার 6 মাসের মাথায় 8,000 টাকার একটা স্যালারির জবে ঢুকলাম, সেই ক্লাস 10-এ থাকতে। এরপর সেই জায়গা থেকে প্রথম ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট, এরপর প্রথম 50,000 টাকা ইনকাম করা, প্রথম 1 লাখ টাকা ইনকাম করা, 2 লাখ টাকা ইনকাম করা, এমন করতে করতে রিমোট জবে ল্যান্ড করা, অ্যান্ড দেন একটা টাইমে একটা মাইলস্টোন অ্যাচিভ করা। সো এত কিছুর পরেও কিন্তু আমি প্রতিনিয়ত এখনও দেখা যায় যে গতকালকে আমি সারা রাত ঘুমাই নাই, আপনার সাথে আজকে পডকাস্ট করতেছি, কারণ আমি কাজ করছি এবং আমি নিজেও জানি না যে কতটা কাজ করলে এনাফ। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রজেক্টেই আমি ডলার পাইছি, আমার কাজ করা উচিত। সো আমি কখনো এটা নিয়ে অতটা ডিপ ড্রাইভও করতে চাই নাই যে আসলে হাউ মাচ মানি ইজ এনাফ। আমার কাছে মনে হয়েছে যে একটা সুস্থ মানুষ হিসেবে আমি হয়তো আর 15-20 বছর আমার বেস্ট আউটপুটটা দিয়ে কাজ করতে পারবো। এরপর আস্তে আস্তে আমার শরীরে অনেক উইকনেস চলে আসবে, সিকনেস চলে আসবে, আর 100% আউটপুট দিতে পারবো না। সো আমি আমার কাজটাকে অনেক বেশি এনজয় করা শুরু করছি এখন। আমার কাছে মনে হয় যে আর বেশি সময় আমার কাছে নাই এই লাইফটা এনজয় করার। এই যে একটা বিজি লাইফ, এই যে এত কাজ, একটা সময় হয়তো বা গিয়ে আমার অনেক কিছু করতে মন চাবে, বাট আমি কিছু করতে পারতেছি না, আমার শরীর আমাকে সহায় করতেছে না, সিচুয়েশন সহায় করতেছে না। সো আমার কাছে অলওয়েজ মনে হয় যে টাকা পয়সার চাইতেও বড় ব্যাপার এই যে কাজ করার একটা প্রসেস, এই যে একটা টেনশন, এই যে একটা প্রেশারের ভেতর দিয়ে যাওয়া, এই জিনিসটাকে এখন অনেক বেশি প্যারা লাগলেও আমার হাতে আর অনেক বেশি সময় নাই, একটা টাইমে আমি এই জিনিসগুলো মিস করা শুরু করব। সো আমার মোটিভেশনটা ওইটা কাজ করে যে আমি যতদিন আমার 100% দিতে পারতেছি আমি দিয়ে যাব, ডাজেন্ট ম্যাটার এইটাতে আমার $500 আসুক আর $5,000 আসুক, আমি করে যাব, দিয়ে যাব। সো আমিও জানি না যে হাউ মাচ মানি এনাফ ফর মি, বাট আমি এটা জানি যে দিন শেষে আমি যখন এই ক্যারিয়ার থেকে রিটায়ারমেন্টে যাব তখন যাতে আমার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আই ডিড অল দোজ থিং, আমি এই জিনিস করছি, আমি পাগলের মতো 2-3 দিন ঘুমাই নাই, শুধু কাজ করে গেছি, এই স্ট্রেসগুলো আমি নিছি। যখন একটা টাইমে আমার জীবনে উইকনেস চলে আসবে, শরীরে উইকনেস চলে আসবে, তখন যাতে আমি এই জিনিস চিন্তা করে হাসতে পারি যে না, এখন উইকনেস চলে আসছে, বাট একটা সময় এই শরীর দিয়েই তো টানা ঘন্টার পর ঘন্টা কাজ করছি, স্ট্রাগল করছি। তো আমার কাছে ওই জিনিসটা ম্যাটার করে যে আমার উইক টাইমে যেন আমি আমার
মোটিভেশন থাকি, এবং আমার যাতে মনে না হয় আমি লাইফে কিছুই করতে পারি নাই, বা যখন করার সময় তখন আমি করি নাই, এই থিঙ্কিংটা যাতে আমার ভিতর না আসে আমার ওই লাইফটাতে, আমি এই জন্যই জাস্ট করে যাই। মানি ডাজেন্ট ম্যাটার ফর মি অ্যাট অল। অনেক স্যাক্রিফাইস হয় আসলে এখানে, মানুষ বোঝে না, মানুষ চিন্তা করে আসলে মানে ব্যাক এন্ডে আসলে কত কিছু হয়। এই যে আপনি কালকে সারা রাত জেগেছিলেন, এটা কালকে সারা রাত না, আসলে কত বছর হয়তো বা এরকম কত সিচুয়েশন কত সিনারিও গেছে, এটা মানুষ বোঝে না, মানুষ জানে না। জাস্ট মানুষ চিন্তা করে টাকা কামাচ্ছে, দু একটা কথা বলতেছে, আসলে এতটা ইজি না। আমি খালিদ ফারহান ভাইয়ের লাস্ট গত বছর লিঙ্কডিনে ওনার অ্যাবাউট সেকশনে কোন জায়গায় লেখা ছিল, আমি 24 আওয়ার্স কাজ করি, ইফ পসিবল তাহলে আমি 30 আওয়ার্স না 34 আওয়ার্স আমি কাজ করতাম। তো হার্ডওয়ার্কিং মানে আসলে কি, এটা আমরা বুঝি না। যে লাইক এটা যে পিসির সামনে সারাদিন বসেছিলাম, ফেসবুক টিকটক ভিডিও দেখছি, এটা নাকি হচ্ছে গিয়ে আমি ওই যে স্কিলটা দেখতেছি, ওই যে ভিডিওটা দেখতেছি, ভিডিওর মধ্যে যেখানে আলী আবদাল বলতেছে ভাই তুমি এটা করো, আমি ওইটা করে ফেলছি, ওইটাকে বলে হার্ডওয়ার্কিং। সো এখানে আসলে হার্ডওয়ার্কিংকে ডেফিনেশন করতে গেলে অনেক কিছু থাকে, বাট আমরা বুঝি না যে হার্ডওয়ার্কিং কোনটাকে বলে। সো আপনার কাছে কি মনে হয় ভাই, হার্ডওয়ার্কিং মানে কি? আমার কাছে মনে হয় যে আপনি চাইলে সব কিছুকেই হার্ডওয়ার্ক বানাইতে পারেন, আবার চাইলে নাও বানাইতে পারেন। এখন হার্ডওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, যে আমার লাইফে অনেক স্ট্রেস, আমি আমার লাইফ এনজয় করতে পারতেছি না, এইটা মানেই হার্ডওয়ার্ক। সো বাই ডেফিনেশন যখন আপনার মাথায় এটা থাকে হার্ডওয়ার্ক মানে অনেক কষ্ট, মানে অনেক স্যাক্রিফাইস, তখন আপনার ওই যে বললাম যে রাতে হয়তো একদিন রাতে ঘুম না হলে অত একটা কিছু আপনার আগে যায় আসতো না, বাট যখন আপনি চিন্তা করতেছেন আয় হায় একদিন আমি ঘুমাই নাই, স্বাভাবিক মানুষ হিসেবে তো ঘুমানো উচিত, তার মানে তো আমি একটা স্যাক্রিফাইস করে ফেলছি, স্যাক্রিফাইস মানে তো আমি একটা হার্ডওয়ার্ক করে ফেলছি। সো তখন অটোমেটিক একটা টায়ার্ডনেস চলে আসে, একটা বোরিংনেস চলে আসে জিনিসটার উপর। আমার কাছে মনে হয় যে দুনিয়াতে হার্ডওয়ার্ক বলতে এইটা বোঝানো উচিত যে আসলে মানুষ হিসেবে আমার যেটা করা উচিত, হ্যাঁ আমি যেটা করতে পারি সেটা করার পিছনে আমি কতটা হার্ডওয়ার্ক দিলাম, আমি সারা রাত না ঘুমায় কাজ করলাম, এইটাকে বাই ডিফল্ট হার্ডওয়ার্ক ভেবে অনেক বেশি চিন্তা না করে যে না এরকম মানুষও তো দুনিয়ায় আছে যারা এই এফোর্টটা দিচ্ছে, আমি মানুষ হিসেবে ওই এফোর্টটা দিচ্ছি নাকি, ওই এফোর্টটা দেওয়ার পিছনে আমার কতটুকু এফোর্ট আছে, ওইটাকে আমি হার্ডওয়ার্ক মনে করলে আমার কাছে মনে হয় যে হার্ডওয়ার্কের ডেফিনেশনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। যে হার্ডওয়ার্ক মানে শুধু কষ্ট করাই না, হ্যাঁ হার্ডওয়ার্ক মানে আমার কাছে মনে হয় মিনিং যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য কতটা চেষ্টা করতেছেন। হার্ডওয়ার্ক সবসময় কষ্টেরই হইতে হবে না, হার্ডওয়ার্ক এমন হইতে পারে যে আপনি ওই কষ্টের জিনিসটা একটা মানুষ হিসেবে আপনার করা উচিত, অনেক অন্য মানুষরা করতেছে এবং ওই কষ্টটা করার জন্য আপনি নিজেকে কতটা পুশ করতেছেন, ওইটা ডেফিনেশন হওয়া উচিত হার্ডওয়ার্ক। ওই কষ্টটাকে হার্ডওয়ার্ক বানাইলে আপনি লাইফে প্রোগ্রেস করতে পারবেন না, কারণ দুনিয়া আপনার মজ মাস্তি আয়েশ করার জন্য না, মজ মাস্তি আয়েশ করার জন্য আখেরাত। দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠাইছি কষ্ট করার জন্য, এবং দুনিয়া তো কষ্ট করে যাইতেই হবে। আমি আমার বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে আসলে সব কিছু শেষ কোথায়, কোন দিন আমার কাছে মনে হবে যে আমি এনাফ করে ফেলছি, আমার রিটায়ারমেন্টে যাওয়া উচিত, কোন দিন আমার ভেতর সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করবে, সুখ কোথায় আমি তো এখন জানি না। আমার কাছে ফার্স্টে মনে হইতো একটু পাইলেই আমি অনেক বেশি সুখী হব, এরপর যখন একটু পাইলাম তখন মনে হলো যে আরও একটু পাইলে হব, হ্যাঁ এরপর এখন মনে হইতেছে যে আমি একটা সমুদ্রের মাঝখানে, সুখের কোন কুল কিনারে আমি খুঁজে পাইতেছি না। তখন আমার বাবা আমার এই জিনিসটা বলছে যে আসলে তুমি সুখ পাবা কিভাবে, তুমি তো ভুল জায়গায় সুখ খুঁজতেছো, দুনিয়া তো সুখের জন্য না, দুনিয়া তো হার্ডওয়ার্ক করার জন্য, দুনিয়া তো কষ্ট করার জন্য, পরিশ্রম করার জন্য, এবং এইটার ফল তুমি আখিরাতে ভোগ করবা, সব সুখ আখিরাতে। সো ওই জিনিসটাও আমি এখন অনেক বেশি নিজেকে বোঝানোর ট্রাই করি যখন আমার মাথায় ওই ডিপ্রেশনটা আসে যে এত কিছু করতেছি কিসের জন্য, হ্যাঁ আমার লাইফের এনজয়মেন্টটা কোথায়, কোনটা কি, তখন ওই বুস্টটা নিজেকে দেওয়ার চেষ্টা করি যে আসলে আমি সুখ খুঁজলে তো হবে না, যে জায়গাটাতে আমি আসি এটা আসলে সুখ অনুভব করার জায়গা না, এটা শুধু করে যাওয়ারই জায়গা, সুখ একটা টাইমে রিয়েলাইজ করবো বা একটা টাইমে পাবো। হ্যাঁ আমি আম্মুর সাথে কথা বলতেছিলাম যে মানে ফিউচারটা নিয়ে কথা বলতেছিলাম যে ফিউচার এইটা হবে সেটা, পরে আম্মু আমাকে বললো জাস্ট একটা কথা বলছে, আর আমার মানে পুরো সব চুপ হয়ে গেছে যে তোর যদি এখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তাহলে তখন কি হবে, তোর এক নিঃশ্বাসেরও তো গ্যারান্টি নেই, এই 1 মিনিট পর আমি একটা কথা বলতে পারবো না, সেইটারই কোনো গ্যারান্টি নেই, আমি কিসের ফিউচারের কথা বলতেছি, ফিউচার কোনটাকে বলে, মানে তখন আর আমার কিছু বলার ছিল না যে হ্যাঁ কথা তো সত্য, ফিউচার আসলে কোনটাকে বলেন। হ্যাপিনেসের যে ব্যাপারটা ভাইয়া, মানে আমার মনে হয় হ্যাপিনেস এমন না, মানে এটাকে হ্যাপিনেস বলা যায় না যে আপনার একটা রোলস রয়েস গাড়ি আছে, আপনি দুবাইয়ে একটা ফ্ল্যাটে আছেন, ডুপ্লেক্স বাড়িতে আছেন, এটাকে আসলে হ্যাপিনেস বলে না, এটাকে লাক্সারি বলে। হ্যাপিনেস হচ্ছে ওইটা যে আপনি ওই 10টা ছেলের জন্য কি করতে পারতেছেন,
অমুক জায়গায় গিয়ে আপনি কি খবরটা নিচ্ছেন, কোথায় কোথায় আপনি ওই মানুষগুলোর খবর নিচ্ছেন, অমুক বস্তিতে গিয়ে 2 টাকা আপনি করতেছেন, ওইখানে আসলে যে হ্যাপিনেসটা আছে অন্য কোথাও হ্যাপিনেসটা নেই। লাইফটাকে এভাবে যদি লিড করা যায়, আমি এটা চিন্তা করছি এভাবে। আম্মু আমাকে কথাটা অনেকবার বলতো যে মাঝে মাঝে কারওয়ান বাজারের বস্তিতে যাবি, যাই দেখবি ওদের ওদের সিচুয়েশন করে দেবে, হাঁটবি, কথা বলবি, 10 টাকা চা খাবি, একদিন বসে ভাত খাবি, দেখবি ফিলটা কি। মানে লাইফটা আসলে এত ইজি না। ভাইয়া আপনি যে এলসাতে ইংলিশ স্পিকে কাজ করতেছেন গত 3 বছর ধরে, এবং এই যে 60 মিলিয়ন ইউজারকে ইংলিশ শেখাইতে হেল্প করতেছেন অ্যাপের মাধ্যমে, এটি কিভাবে পসিবল? হ্যাঁ, এইটা আসলে অনেক সময় আমার কাছে মনে হয় যে খুব বেশি আমি ব্লেসিং, এবং আল্লাহ আমার উপর অনেক বেশি রহমত নাজিল করছিল। এই জন্যই হয়তো আমি এমন একটা অপরচুনিটি পাইছি। সো আমি ইউআই ইউএক্সে যখন ক্যারিয়ারে স্টার্ট করি, সো এরপর আমি র্যান্ডম ফ্রিল্যান্সিং টুকটাক কাজ করতে থাকি। একটা সময় আমার কাছে মনে হয়েছে যে ফ্রিল্যান্সিং ক্যান নট বি এ স্টেবল ক্যারিয়ার, সো আমার ক্যারিয়ারের জন্য ফিক্স কিছু দরকার। দেন ফ্রিল্যান্সিংয়ের এই স্কিলটাকে বেস করে আমি তখন রিমোট জব খোঁজা শুরু করি, যেটা ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই আমি ঘরে বসে করতেছি, বাট ইউএসের একটা কোম্পানির আমি ফিক্সড এমপ্লয়ি। সো আমি বেশ কিছু এজেন্সিতে, কোম্পানিতে রিমোট জব করি। এরপর এডটেক বা ই লার্নিং যে ব্যাপারটা, এইটার উপর আমি একটা স্পেশাল নলেজ গড়ে তুলি। আমার প্রথম রিমোট জবও ছিল একটা এডটেক কোম্পানিতে। এরপর আমি বেশ কিছু এডটেক প্রজেক্ট নিয়ে কাজ করি। সো আমার একটা ডেপথ নলেজ চলে আসে যে এডুকেশন জিনিসটাকে অফলাইন থেকে কিভাবে অনলাইনে আনা যায় একটা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে। সো এরপর এলসা আমাকে একটা সময় রিচ আউট করে যে ওরা অলরেডি তখন ওরা 50 মিলিয়নেরও বেশি মানুষকে ইংলিশ ভাষা শিখতে অ্যাপের মাধ্যমে হেল্প করতেছে। সো ওই জায়গায় আমি অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার হিসেবে জয়েন করি, এবং জয়েন করার পরে যেটা হয় যে আমি একটা অপরচুনিটি পাই যে এই যে অফলাইনে ইংলিশ শেখার যে ব্যাপারটা, আজকে বিভিন্ন কোচিং সেন্টার, আইএলটিএস বা যেই জিনিসগুলো আছে, এই পড়ালেখার ব্যাপারটা তো অলওয়েজই আমাদের জন্য থাকে একটা স্ট্রেসফুল, বোরিং, এবং যখন ল্যাঙ্গুয়েজ লার্নিং আমরা বাই ডিফল্টই জানি এটা ডিফিকাল্ট। সো এলসার ভিশনটা ছিল যে এই ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে আমরা কিভাবে অফলাইন থেকে ডিজিটালি অনলাইনে নিয়ে আসতে পারি একটা মোবাইল অ্যাপের মাধ্যমে, এবং এই বোরিং ডিফিকাল্ট জিনিসটাকে কিভাবে ফান, এঙ্গেজিং করতে পারি। সো আমার আগের নলেজ, এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে এলসাতে ঢোকার পরে আমি যেই জিনিসগুলো শেখার সুযোগ পাই, ওগুলা থেকে এখন আমার মেইন রেসপন্সিবিলিটিটাই হচ্ছে যে অফলাইনে মানুষ যে প্রসেসের মাধ্যমে ইংলিশ শিখে, এবং এই জায়গায় শুধু ডিজাইন কিংবা ইউআই ইউএক্স না, এই জায়গায় লার্নিং ম্যাথোডোলজি আছে, যে পড়ালেখা শেখারও একটা ডিফারেন্ট মেথড আছে যেটা আমরা অফলাইনে প্রচলিত ভাষায় জানি। সো ওই মেথডগুলোতে কিভাবে অফলাইন থেকে অনলাইনে একটা অ্যাপের ভেতর আনা যায়, মানুষ কিভাবে অ্যাপের ভেতর ওই অফলাইনের পুরো ব্যাপারটা এক্সপেরিয়েন্স করে শিখতে পারে, বাট আরেকটু ফান, এঙ্গেজিং ওয়েতে, যাতে তার কাছে বোরিং, ডিফিকাল্টিটা না লাগে এবং খুব সহজে শিখতে পারে। সো এলসাতে আমি বিগত 3.5 বছর ধরে মূলত এই জিনিসগুলো নিয়েই কাজ করি, এবং 60 মিলিয়ন মানুষের জন্য কিভাবে প্রতিনিয়ত তারা ইংলিশ ভাষাকে নিজের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতে পারে, এটাতে প্রফেশনাল হইতে পারে, ওই ব্যাপারগুলো নিয়ে কাজ করি। অফলাইন যেই পড়ালেখার বিষয়টা, ওইটা কিভাবে অনলাইন একটা ডিজিটাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে স্মুথভাবে আনা যায়। এবং দিন শেষে খুব ভাল লাগে দেখতে যখন আমি দেখি যে ক্লাস 5-6-এর একটা স্টুডেন্ট থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের কর্পোরেট জব করতেছে এমন মানুষজন এই অ্যাপটা থেকে বেনিফিটেড হচ্ছে, এবং আমি এমন একটা ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করতে পারছি ইংলিশ স্পোকেন, হ্যাঁ ইংলিশ স্পোকেন, এবং আমি এমন একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে পারছি যেটা মানুষ কানেক্ট করতে পারে, এবং এই ক্লাস 5 থেকে কর্পোরেট লেভেলের মানুষজন এই জিনিসটার সাথে অ্যাডপ্টেড হয়ে ফান অ্যান্ড এঙ্গেজিং ওয়েতে ইংলিশ ভাষা শিখতে পারতেছে। বুঝতে পারছি ভাই। সো এলসা তাহলে তো অনেক বড় অপারেশন করতেছে এই জায়গায়। হ্যাঁ, এলসা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 300+ এমপ্লয়ি আছে বিভিন্ন কান্ট্রিতে, এবং ফুল কোম্পানিতে রিমোটলি অপারেট করে। বেশ কিছু জায়গায় আমাদের অফিস আছে, ইউএসএতে, জাপানে, ভিয়েতনামে, পর্তুগালে আমাদের অফিস আছে। বাট আমাদের মেইন হচ্ছে গিয়ে যে আমরা ওয়ার্ল্ডের টপ 3 এআই বেসড ইংলিশ লার্নিং অ্যাপের ভেতর এলসা ওয়ান অফ দ্যাম। এবং এলসা জাপানে যদি আপনি যান, জাপানের স্টুডেন্টদের কাছে এলসা অনেক বেশি ফেমাস, কারণ জাপান গভর্নমেন্ট থেকে অথরাইজড হয়ে বিভিন্ন সরকারি স্কুলে এলসা অ্যাজ
অ্যাজ এ ইংলিশ টিচার হিসেবে ওরা ক্লাসরুমে ইউজ করে। এবং আমি সুযোগ পেয়েছিলাম যে স্কুলে যে এলসাটা প্রোডাক্টটা ইউজ করা হয় এইটার একদম ফার্স্ট ভার্সনটা ফুললি আমার লিড দিয়ে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বিল্ড করছিলাম, এবং নিচে এসে দেখা যায় আজকে থাউজেন্ডস অফ স্টুডেন্ট এই প্রোডাক্টটা ইউজ করতেছে, এবং আমরা টিচার অ্যান্ড প্যারেন্টসদের থেকে কমপ্লেন পাইতেছি যে আপনার অ্যাপের কিছু ফিচার আপনি কমান বা এঙ্গেজমেন্ট কমায় নিয়ে আসেন, কারণ স্টুডেন্টরা এটাতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ওরা সারাদিন অন্য পড়ালেখা বাদ দিয়ে এইটার পিছনেই পড়ে আছে। এবং এইটা একটা নেগেটিভ ফিডব্যাক, বাট ইট ফিলস পজিটিভ, কারণ এই পড়ালেখার বিষয়টা, এই বোরিং ব্যাপারটা বা বাচ্চা কাচ্চারা যে মোবাইলে অ্যাডিকশন হয়ে যাচ্ছে, সো এটা রিলস, ইনস্টাগ্রাম, টিকটকের ভেতর সীমাবদ্ধ না থেকে ভাষা, ইংলিশ ভাষা শেখা বা একটা লার্নিং জিনিসেও বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এমন একটা এক্সপেরিয়েন্স নিয়ে আমি কাজ করার সুযোগ পাইছি এলসার সাথে এবং করে যাচ্ছি। ভাইয়া ফ্রিল্যান্সিং এর মধ্যে চলে আসে যে ওই যে কি কি স্ট্রাগল ফেস করতেছে এখন ফ্রিল্যান্সাররা, এবং ফার্স্ট ক্লায়েন্ট কেন পাচ্ছে না, এগুলো নিয়ে যদি একটু কথা বলতেন, কারণ আপনি ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করতেছেন, ওভারঅল ইন্ডাস্ট্রির স্কিল নিয়ে বললেন। আমার কাছে মনে হয় যে একটা সময় যখন ফ্রিল্যান্সিং জিনিসটা বাংলাদেশে ট্রেন্ড হওয়া শুরু করে, তখন জিনিসটা ছিল এমনই যে আপনি একটা স্কিল শেখার পরে মোটামুটি শিখলেও আইদার আপনি পোর্টফোলিও সাইট থেকে ক্লায়েন্ট পাবেন, অথবা মার্কেট প্লেসে আপনি এন্টার করলে ক্লায়েন্ট পেয়ে যাবেন। সো এখন সিনারিওটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এখন সিনারিওটা এমন হয়ে গেছে, সব জায়গায় এত বেশি কম্পিটিশন, পোর্টফোলিও বলেন, মার্কেট প্লেস বলেন, ওই আপনি শেখা শুরু করলে একটু পোর্টফোলিওতে কাজ আপলোড করলেন বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেন, ওতে আর কাজ হচ্ছে না এত বেশি কম্পিটিশনের কারণে। সো এখন জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে নিতে হয় যে আমি একটা স্কিল শিখলাম, এরপর আমি বাংলাদেশের কোনো এজেন্সিতে বা কোম্পানিতে ইন্টার্নশিপ করলাম, আরেকটু ভালোভাবে শিখলাম, এরপর সেইখানে আমি ফুল টাইম হিসেবে জব করলাম। সো লোকাল মার্কেটে আমি জব করে একটা এক্সপিরিয়েন্স গেইন করলাম, অ্যান্ড দেন ওই এক্সপিরিয়েন্সটা আমার সিভিতে মেনশন করে বা ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগায় দেন আমি ইন্টারন্যাশনাল মার্কেটে এন্টার করতে পারবো। সো আমার কাছে মনে হয় যে ওই প্রথম ক্লায়েন্ট পাওয়ার যে বিষয়টা, ওইটা ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে ওই ট্রেন্ডিংয়ে যখন ফ্রিল্যান্সিং আসে তখন যে ট্রেডিশনটা ছিল যে আমি একটু শেখার পরই মার্কেট প্লেসে চলে যাব, ক্লায়েন্ট পাবো, ওই জিনিসটা এখন আর নাই। সো সবাই ওইটাই অনেক বেশি ট্রাই করতেছে, এবং ওই যারা মেন্টর বলেন, কোচিং বলেন, তারাও ওই সেম জিনিস তাদের আমলে তারা যেভাবে ফার্স্ট ক্লায়েন্ট পাইছে ওই জিনিসই শিখায় আসতেছে। সো এই জন্য মানুষের কাছে ফার্স্ট ক্লায়েন্ট পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট আসলে যুগের সাথে তাল মিলে আপনার চলতে হবে, সব জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করতে হবে যে এখন মার্কেট প্লেসটা কীভাবে কাজ করে। আপনি লোকাল মার্কেট থেকে একটা এক্সপিরিয়েন্স গেইন করে বা একদম মোটামুটি প্রফেশনাল লেভেলে একটা এক্সপিরিয়েন্স গেইন করার পরে যদি আপনি মার্কেট প্লেসে যান, আপনার জন্য অনেক বেশি ইজি হবে ফার্স্ট ক্লায়েন্ট পাওয়া। আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট আগের ওয়েতে ফার্স্ট ক্লায়েন্টটা পাওয়ার। শেষ যদি কোনো কিছু বলা থাকে যারা ফ্রিল্যান্সিং করতেছে তাদের উদ্দেশ্যে? জাস্ট আমার একটা জিনিসই বলার, যারা এখনও ফ্রিল্যান্সিং শিখতেছে বা টার্মটা সম্পর্কে জানছে, আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রিতে আসবে। সো আমি জানি তারা অনেক বেশি স্ট্রাগল করতেছে, প্রতিদিন অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, হয়তো দেখতেছে মাসের পর মাস একটা জিনিস শেখার চেষ্টা করতেছে, পারতেছে না, ফ্যামিলি, সোসাইটি তো অনেক কথা বলতেছে যে এতদিন তো চেষ্টা করতেছে, হচ্ছে না। সো প্রতিদিনই মনে হয় আমার জন্য মনে হয় ফ্রিল্যান্সিং না, আমি বোধহয় পারবো না, ছেড়ে দিই। সো আমি বলবো এতদিন যখন কষ্ট করছেন আরেকটু করেন, আরেকটু সময় দেন, আরেকটু লেগে থাকেন, এবং অবশ্যই এমন একটা দিন আসবে যেই দিন সব কষ্টের শেষ হবে এবং আপনি যে ক্যারিয়ার পাথে যাইতে চাইছেন, যে টার্নিং পয়েন্টটার অপেক্ষায় আপনি ছিলেন, সেই টার্নিং পয়েন্টটা আসবে এবং সব কথার জবাব ওই দিন আপনি দিতে পারবেন, সব অপমানের জবাব আপনার কাছে থাকবে এবং আপনার বাবার গর্বের কারণ আপনি হবেন এবং আপনার মায়ের মুখে আপনার জন্য হাসি ফুটবে। সো আমি করছি, সো যেহেতু আমি করতে পারছি, আমি মনে করি আপনিও পারবেন। জাস্ট আরেকটু লাগা থাকেন, আরেকটু বেশি কষ্ট করেন, আরেকটু ফোকাস দেন আপনার স্কিলে, ইনশাল্লাহ ওয়ান ডে ইট উইল বি ইয়োর।